আমরা যে কোর্সটা করছি এর মেইন উদ্দেশ্য হলো ইউআই ডিজাইনার হওয়া, তাই না? আমাদের মেইন প্ল্যানটা। তো গ্রাফিক্স আসলে এটা পার্ট। আমরা গ্রাফিক্স ডিজাইনের যে বিষয়গুলো আছে, বেসিক যে বিষয়গুলো আছে, সেগুলো যদি না জানি আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো না। যার কারণে আমরা যে কোর্সে ইনক্লুড করেছি যে ফটোশপ, ইলাস্ট্রেটর বেসিক টুলগুলো শেখানো, সেই জিনিসগুলো আমরা ইনক্লুড করে শেখাচ্ছি। আর আজকের ক্লাস থেকে যে জিনিসটা শুরু হবে সেটা হলো ওয়েব ইউআই ডিজাইনটা কি, সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। তাতে সুবিধা হবে ইন ফিউচার আমাদের যে প্রজেক্টগুলো আছে, আমাদের দেখবেন এরপর থেকেই প্রজেক্ট শুরু হচ্ছে, সেই প্রজেক্টগুলো করতে গেলে কিভাবে করবেন সেটা আপনাদের জন্য ইজিয়ার হবে। প্রথমে যেটা আছে ওয়েব ইন্টারফেস ডিজাইন, যেটাকে আমরা সংক্ষেপে বা সহজে বলি ইউআই। এখানে যে বিষয়টা আছে ওয়েব ইন্টারফেস ডিজাইন, আর আমরা সংক্ষেপে সাধারণত বলি হলো ইউআই। ইউআই এর মানেটা তো আমরা জানি, তাই না? ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস। আচ্ছা, এই ইউজার ইন্টারফেসকে যদি এক্সপ্লেন করতে হয়, আসলে এটা ব্যাপক, মানে বিশাল। আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে যতগুলো ভিউ দেখি, যত জায়গায় দেখি, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে যে ইন্টারফেসগুলো দেখি, এটাই বেসিক্যালি ইউজার ইন্টারফেস। মনে করেন আপনি মোবাইলে যে ইউজার ইন্টারফেসটা দেখছেন, চেহারাটা দেখছেন, যে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করছেন, আপনি এটিএম বুথের যে মেশিনে কাজ করছেন, আপনি কম্পিউটারে যখন কাজ করেন, যত সফটওয়্যার আছে, ইভেন সফটওয়্যার ছাড়া যে ওএস আছে, অপারেটিং সিস্টেম আছে, এইটার যে চেহারাটা আছে, সবগুলোই কিন্তু আসলে ইউজার ইন্টারফেসের মধ্যে পড়ে। তার মানে হলো আমরা এক কথায় যদি বলি যে ইলেকট্রনিক্স মিডিয়াতে যতগুলো ইন্টারফেস ইউজ হয়, সবগুলোই আসলে ইউজার ইন্টারফেস। আর বিশাল বিষয়টা আসলে আমরা কভার করা সম্ভব না, আমরা এই জন্য যেটা করেছি শুধু ওয়েব ইন্টারফেস ডিজাইন রেখেছি। কারণ ইন্টারফেস সফটওয়্যার একদম ডেভেলপ করবে, সফটওয়্যার অনেক ভেরিয়েশন আছে, এক একটা ভেরিয়েশনে এক এক রকম ডিজাইন কনসেপ্ট থাকতে হয়। তো এত কিছু আসলে শেখানো সম্ভব না আমাদের এই শর্ট কোর্সের মধ্যে। আর যেহেতু আমরা ওয়েবটাকে ফোকাস করছি, সেই কারণে আমরা ওয়েব ইন্টারফেস ডিজাইনটাই বেসিক্যালি ফোকাস করবো এবং এই জিনিসটাই শিখবো যে ওয়েব ইন্টারফেস ডিজাইনটা কি জিনিস। এটাকে যদি আমরা শর্টে বলি যে ওয়েব ইন্টারফেসটা হলো, আপনি ওয়েবসাইট যখন ব্রাউজ করেন, কোনো কোম্পানির ওয়েবসাইট হোক, পার্সোনাল ওয়েবসাইট হোক, যে কোনো ওয়েব রিলেটেড বিষয়গুলোর যে ইন্টারফেস ডিজাইনটা হয়, এটা হলো ওয়েব ইন্টারফেস ডিজাইন বা ওয়েব ইউআই। এখন ওয়েব ইউআই ডিজাইন যদি শিখতে হয় বা ওয়েব ইউআই নিয়ে কাজ করতে হয়, তাহলে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো পরে পয়েন্টিং করা আছে। যে প্রাইমারি ফোকাস অন টার্গেট অডিয়েন্স, টাইপ অফ ওয়েবসাইট, কি ধরনের ওয়েবসাইট হয়, কালার কম্বিনেশন, রিলেটেড ইমেজ ইউজ, সোর্স অফ ইমেজ, ফন্ট এবং আরো রিলেটেড যে বিষয়গুলো থাকে। তারপরে যে জিনিসটা আমরা রেখেছি সেটা হলো ট্রেন্ডিং একটা বিষয় আছে। ট্রেন্ড বলতে যে জিনিসটা এখন চলে, সবচেয়ে বেশি চালু আছে, সেই সিস্টেমটা কিভাবে কাজ করে এবং ওই সিস্টেমটাকে মাথায় রেখে একটা লেআউট কিভাবে ডিজাইন করবেন, সেটা কিভাবে এ টু জেড হবে, সেই বিষয়টা এখানে এক্সপ্লেনেশন আছে, সেটা আমরা দেখাবো। এই হলো টোটাল আজকের ক্লাস। তো আজকে আমরা আসলে 4 ঘন্টা সময় স্পেন্ড করব না, কারণ এখানে 4 ঘন্টার আইটেমও নাই। আমরা অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো আজকে ক্লাস হবে। ওয়েবসাইটটা নরমালি আমরা সবাই চিনি, তাই না? বিভিন্ন ওয়েবসাইট, স্পেশালি ফেসবুক ভিজিট করেন নাই বা ব্রাউজ করেন নাই, এরকম লোকজন এখন পাওয়া যায় না বলতে গেলে, তাই না? সবাই অভ্যস্ত আমরা। তো ওয়েবসাইট সম্পর্কে সবার ধারণা আছে, যেমন এটা একটা ওয়েবসাইট, বিভিন্ন ইনফরমেশন আছে ওয়েবসাইটের মধ্যে। এটা একটা ওয়েবসাইট, যেমন এডুকেশনাল বেস একটা ওয়েবসাইট। ওয়েবসাইট কি জিনিস এরকম ধারণা নাই কেউ আছেন যে ওয়েবসাইট জিনিসটা কি? তার মানে আমরা মোটামুটি সবাই জানি যে ওয়েবসাইট কি জিনিস। ওয়েবসাইটটাকে মূলত যদি আমরা খুব সহজে এক্সপ্লেন করি, যে একটা কোম্পানিকে বা একটা পার্সনকে ইজিলি রিপ্রেজেন্ট করা। নরমালি কি হয়, একটা কোম্পানি যখন অন্য কোনো ক্লায়েন্টকে অথবা তার কোনো প্রয়োজন অনুযায়ী কোনো ভেন্ডরকে যদি ইনফরমেশন জানাতে হয়, তাহলে একসময় যেটা করা হতো, ফিজিক্যালি একটা প্রোফাইল বানিয়ে সেটা পাঠানো হতো। কিন্তু এখন লাইফ অনেক ইজিয়ার হয়ে গেছে, যে আপনাকে এখন আর প্রিন্ট করে একটা বিশাল প্রোফাইল পাঠানোর কোনো প্রয়োজন নেই।
আপনি আপনার ওয়েবসাইটে ইনফরমেশন দিয়ে রাখেন যে আপনার কোম্পানি কি কাজ করে, তার সার্ভিসটা কি, তার কি কি ভ্যালু এডেড সার্ভিস আছে, তার স্পেশালিটি কি আছে, একটা ক্লায়েন্ট যখন আসবে সে কি কি সুযোগ সুবিধা পাবে। তো এই জিনিসগুলো যেটা করতে পারছে যে কোনো জায়গা থেকে সে ইজি অ্যাক্সেস করতে পারছে। মনে করেন আমি যদি চিন্তা করি র্যাঙ্কস ইলেকট্রনিক্স একটা কোম্পানি, যে এরা কি করে, এদের অ্যাক্টিভিটিস সম্পর্কে, এদের কাজ সম্পর্কে, এদের সার্ভিস সম্পর্কে যদি আমি ইনফরমেশন নিতে যাই, তাহলে ওদের ওয়েবসাইটে গেলে মোটামুটি ইনফরমেশন পাচ্ছি। কিন্তু সমস্যাটা হয় কিছু কিছু ওয়েবসাইটের অনেক সময় যারা ডেভেলপ করে তারা জানে না আসলে ক্লায়েন্টকে আমার কি কি রিপ্রেজেন্ট করার প্রয়োজন। আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি একটা কোম্পানির জন্য, স্পেশালি এই কাজটা করা হয় যারা আমরা ডিজাইন করি, ইউআই ডিজাইন যারা করি, এটা হলো আমাদের পার্ট। মনে করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স সে বলে দিলে আমার এই জিনিসগুলো প্রয়োজন যেগুলো আমরা ক্লায়েন্টকে দেখাতে চাই, কিন্তু আপনি যখন ডিজাইন করবেন তার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের সাথে আপনার ম্যাচিং নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমাদের দেশের ওয়েবসাইটগুলো অনেক সময় দেখা যায় যে তাদের যে মিনিমাম ইনফরমেশনগুলো থাকা প্রয়োজন বা স্ট্যান্ডার্ড যে ইনফরমেশনগুলো থাকা প্রয়োজন সেই জিনিসগুলো নাই, অনেক সময় দেখা যায় না। ইভেন নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মার্কেটেও দেখবেন অনেকের ওয়েবসাইট অনেক পোর কোয়ালিটি। যে পরিমাণ ইনফরমেশন আপনার প্রয়োজন সেই পরিমাণ ইনফরমেশন নাই। আপনি কোনো একটা টপিকস নিয়ে বা কোনো একটা সাবজেক্ট নিয়ে হয়তো সার্চ করছেন, খুঁজছেন, আপনি অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করেছেন, দেখবেন দুই একটা ওয়েবসাইট আপনার রেয়ার কেস যেগুলো ইনফরমেশন পারফেক্টলি পাবেন, সবগুলো ওয়েবসাইটে ইনফরমেশন পারফেক্টলি নেই। এটার উইকনেসটা হলো ইউআই ডিজাইনারদের, কারণ একটা ওয়েবসাইটের ইউআই ডিজাইনটা হলো মেইন ফোকাস। ইউআই ডিজাইনটা যদি পারফেক্টলি না হয়, একজন ইউআই ডিজাইনারকে আসলে সিলেক্ট করতে হয় সে কি কি জিনিস রাখবে, কি কি জিনিস থাকতে হবে, কি কি জিনিস থাকা উচিত। কোম্পানি হয়তো বলে দিবে এই জিনিসগুলো থাকা উচিত, এই জিনিসগুলো না রাখলে আমার চলবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে একটা ইউজার হিসাবে আপনি যখন ভিজিট করবেন এই কোম্পানিতে কি কি জিনিস যাবে। আমি ছোট একটা এক্সাম্পল দেই, যেমন ফকির অ্যাপারেলস আমার ক্লায়েন্ট, যেটা আপনাদেরকে বলেছি হয়তো, যে ওদের কিছু রিকোয়ারমেন্ট হলো যে আমরা একটা সফটওয়্যার বানাচ্ছি, সফটওয়্যারটা ক্লায়েন্টও ভিজিট করবে আবার অ্যাডমিনও ভিজিট করবে। ওরা চাচ্ছে লগইন সিস্টেমটা হবে দুই রকম, দুইটা লগইন। একটা হলো অ্যাডমিন লগইন করবে একটা ইউআরএল এ গিয়ে, ইউজার লগইন করবে আরেকটা ইউআরএল এ গিয়ে। এখন আমি তাকে প্রশ্ন করলাম যে কেন সেটা প্রয়োজন। আমি যেটা করেছি আমার সিস্টেমে, আমার সেন্সে যেটা বেটার মনে হয়েছে সেই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করেছি, একটা লগইন সিস্টেম রেখেছি। এখানে অ্যাডমিন লগইন করলে তার অ্যাডমিন প্যানেলে চলে যাবে, ইউজার লগইন করলে তার ইউজার প্যানেলে চলে যাবে। তাহলে আমার দুইটা লগইন মনে রাখার তো কোনো প্রয়োজন নাই। ক্লায়েন্টকে আমি জানিয়ে দিব যে এটা হলো তোমার লগইন ইউআরএল, তুমি এখানে ক্লিক করলে তোমার ইউআরএল এ যাবা, দেন লগইন করবা। অ্যাডমিনকে আমি বলে দিব তুমি এই ইউআরএল এ যাবা, গিয়ে এখানে লগইন করবা, দেন তোমার প্যানেলে যাবা। তো ইনস্টিটিউট অফ দুইজনকে দুইটা ইউআরএল দেওয়া আছে, যদি সিঙ্গেল একটা ইউআরএল দেওয়া হয় তাহলে কি হবে? অনেক মাচ ইজিয়ার হবে। ইউজার বুঝতে পারবে যে আসলে আমাকে সেপারেট কোনো ইউআরএল এ যেতে হবে না, আমি যেখানে লগইন পাবো ফার্স্ট লগইন করলে আমি আমার প্যানেলে চলে যেতে পারবো। তাহলে এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো ক্লায়েন্টকে বোঝাতে হবে। ক্লায়েন্ট যখন আমাকে ফোর্স করছে, সে একটা সার্টেন পিরিয়ডে সে আমাকে বলেই দিয়েছে ডোন্ট ফরগেট আই এম ইউর ক্লায়েন্ট, আমি যা বলবো সেটাই হবে। আমি বললাম না, আপনি যা বলবেন তা সবসময় হবে না, লজিক থাকতে হবে। লজিক এই কারণে থাকতে হবে যে আপনি দুইজনকে দুইটা ইউআরএল দিবেন, দুইজন দুইটা ইউআরএল মনে রাখতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। ইজিয়ার হলো যেটা সবচেয়ে ইজিয়ার, ইউজার সবচেয়ে ইজি যেটাকে ফিল করবে, যেটা ইউজার ফ্রেন্ডলি হবে, সেই জিনিসটা আপনি কেন অ্যাকসেপ্ট করবেন না? আমি যখন তাকে পুরো এক্সপ্লেনেশন দিয়েছি সে পরে অ্যাকসেপ্ট করেছে না, ইউ আর রাইট। তার মানে হলো আপনি যখন ডিজাইন করবেন ইউআই এর সাথে আরেকটা জিনিস রিলেটেড আছে, সেটা হলো ইউএক্স। ইউএক্স হলো ইউজার এক্সপেরিয়েন্স। তার মানে হলো আপনি যখন ইউআই ডিজাইন করবেন আপনাকে ইউএক্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে কি সুবিধা হবে যে আপনি ক্লায়েন্টকে ইজি মোটিভেট করতে পারবেন, তাকে আসলে বোঝাতে পারবেন। কারণ ক্লায়েন্ট অনেক সময় তার নিডসটা সে জানে না যে সে কি চায়, তার রিকোয়ারমেন্টটা কি। তাহলে আপনি যদি সেই রিকোয়ারমেন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনার ভ্যালুটা ক্লায়েন্টের কাছে অনেকখানি বেড়ে যাবে। বিষয়টা কি রিয়েলাইজ করাতে পেরেছে কিনা আপনাদেরকে? তার মানে আপনাকে আপনার একটা অবস্থান আসবে যে অবস্থানটা ক্লায়েন্টের উপরে, আর আপনি যখন একটা দুইটা পয়েন্টে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, এখন তাকে বুঝাতে পারবেন যে আপনি তার থেকে ভালো বুঝেন, তখন সে আপনার উপর রিলাই করবে। এটা হলো লজিক। তাহলে ওয়েবসাইট জিনিসটা আমরা মোটামুটি ক্লিয়ার যে ওয়েব জিনিস কি হয়। কারণ কোনো কনফিউশন আছে যে বুঝেন নাই, ওয়েবসাইট সম্পর্কে কোনো ধারণা নাই? ক্লিয়ার সবাই? ওকে, নাইস। আমরা টার্গেট অডিয়েন্স সম্পর্কে অলরেডি দুইটা ক্লাসে কিছু ইনফরমেশন জেনেছি। একটা হলো লোগো আর একটা ছিল কালার, মনে আছে আমাদের?
আচ্ছা, ওয়েবের ক্ষেত্রে টার্গেট অডিয়েন্সটা কিন্তু মুখ্য একটা বিষয়। কারণ আপনি যখন ডিজাইন করবেন আপনাকে আসলে টার্গেট অডিয়েন্সটা মাথায় রেখে ডিজাইন করতে হবে। কারণ এটা যদি না হয় তাহলে যেটা হবে যে যে টার্গেট থাকবে, একটা ওয়েবসাইট বানানোর যে প্ল্যান থাকবে, যে প্ল্যানিং নিয়ে একটা কোম্পানি ওয়েবসাইট তৈরি করবে, তার গোলটা সে কখনোই সাকসেস করতে পারবে না। আমি সাধারণত যে এক্সাম্পলগুলো দিয়ে থাকি, যেটা একটু অড এক্সাম্পল, তাহলে বুঝতে সুবিধা হয়। মনে করেন এখানে কেউ আছেন যে মুরগি পালেন অথবা মানে অ্যাগ্রো টাইপের বিষয়ের সাথে রিলেটেড আছেন, কেউ আছেন এখানে? আচ্ছা, নাই। অ্যাগ্রো টাইপের বিষয়গুলোতে যেটা হয়, যখন আপনি মনে করেন কোন একটা আইটেম খুঁজতেছেন, মনে করেন আপনার বাসায় মুরগি পালেন, সেই মুরগির আপনার জন্য খাবার প্রয়োজন, অথবা আপনার অ্যাগ্রো কোনো সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে আপনার কোনো খাবার প্রয়োজন। এখন আমাদের দেশে আসলে এই জিনিসটা খুব কম মেনটেন হয় এবং ওয়েবসাইটে সেল হয় বা ইনফরমেশন দেওয়া হয়, এরকম রেয়ার কেস, খুব কমই হয়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এটা খুব ভালো ফেমাস। কারণ অ্যাগ্রোর জন্য যে ফুডগুলো বিক্রি হয় বা যে আইটেমগুলো বিক্রি হয়, স্পেশালি বাংলাদেশে আমার মনে হয় সাইকেলের উপরে কিছু ওয়েবসাইট আছে যারা সাইকেলের পার্টস বা সাইকেল বিক্রি করে। এখন মনে করেন আপনি খুঁজতেছেন, আপনি খুঁজলেন হলো এমন একটা কোম্পানি সিম্ফনি অথবা ফনিক্স এর সাইকেল খুঁজতেছেন। এখন আপনি খুঁজতে খুঁজতে অনেকগুলো সাইকেলের ওয়েবসাইট পেলেন। এখন সবগুলো ওয়েবসাইট কি আপনি ভিজিট করবেন বা সবগুলো ওয়েবসাইট কি আপনার প্রয়োজন? এখন আপনি সেটা কিভাবে ডিফাইন করবেন? ডিফাইনের বিষয়টা হলো যে আপনি খুঁজতেছেন, আপনি স্পেশালি ফনিক্স এর সাইকেল খুঁজতেছেন, আপনি ফনিক্স এর সাইকেলই আপনার প্রয়োজন। এখন আপনি গুগলে সার্চ দিলেন অথবা যে কোনো ভাবে হোক আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করলেন, কি দেখলেন যে আসলে এখানে ওরা শপের কথা বলছে, ই কমার্স সাইটের কথা বলছে, তাহলে কি আপনি ওই সাইটে স্টে করবেন? কখনই স্টে করবেন না। তাহলে আপনি প্রথমে গুগলে যখন সার্চ করছেন বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করছেন, প্রথমে আপনার যেটা প্রয়োজন, একটা ইনফরমেশন যখন পাচ্ছেন যে এরা সাইকেল সম্পর্কে বলছে, স্পেশালি ফনিক্স সম্পর্কে বলছে, তখন আপনি কি করবেন? ওই সাইটে ভিজিট করবেন, গিয়ে দেখলেন যে আসলে তারা কোন একটা রিভিউ লিখেছে, কোন একটা বিষয় নিয়ে লিখেছে, কিন্তু আপনার প্রয়োজন আপনি পারচেজ করবেন। তার মানে হলো একটা সাইটে যখন যাবেন তখন আপনাকে বুঝতে হবে যে আসলে এটা সাইকেল নিয়ে কি কথা বলছে, এবং প্রথমে যে ভিউটা থাকবে সেটা দেখে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় কিনা সেটাকে আপনার বুঝতে হবে। যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় আপনি কি করবেন? আস্তে করে ক্লোজ করে দিবেন। এটাই স্বাভাবিক, নর্মালি আমরা এটাই করি। ফুডের ক্ষেত্রে এরকম হয় যে অ্যাগ্রো সিস্টেমের যে খাবারের বিষয়গুলো আছে, আপনি যেহেতু অ্যাগ্রোটা খুব সচরাচর না, খুব কমন জিনিস না, সেক্ষেত্রে আপনি একটা খুঁজতেছেন, খাবার খুঁজতেছেন, কিন্তু আপনি ফুড লিখছেন, দেখা গেল যে এটা মানুষের ফুড অথবা অন্য কোনো ফুড চলে আসছে, তাহলে ওয়েবসাইটে যে ইন্টারফেসটা আছে সেটা দেখে আপনি বুঝলেন না যে এটা আসলে কি নিয়ে কথা বলছে। হয়তো আপনি চিন্তা করলেন না এটা ডিফারেন্ট টাইপের, আমার রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা নাই, আপনি নিশ্চয়ই ক্লোজ করে দিবেন, সেখানে আর কন্টিনিউ করবেন না। অথবা মনে করেন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন, ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট খুঁজতেছেন, এখন একটা ওয়েবসাইটে গেলেন, গিয়ে দেখলেন যে ইউনিভার্সিটির যে চেহারা স্রোত আছে, ঠিক আছে, সবকিছু ফাইন, আপনি হয়তো পরের স্টেপে যখন যাবেন গিয়ে দেখলেন যে আপনার রিলেটেড বিষয়গুলো নাই, তখন আপনি কি করবেন? নিশ্চয়ই এখান থেকে বের হয়ে আসবেন। তার মানে হলো একটা ওয়েবসাইট যখনই তৈরি হবে, একটা টার্গেট অডিয়েন্স মাথায় রেখে তৈরি করতে হবে যে আমার অডিয়েন্স কারা। আমি যদি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট বানাই, সেক্ষেত্রে আসলে প্রথম স্টেপে কি থাকতে হবে, সেকেন্ড স্টেপে কি থাকতে হবে, থার্ড স্টেপে কি থাকতে হবে, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। আমরা চেষ্টা করবো আজকে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তাহলে আমাদের মেইন যে বিষয়টা ফোকাস রাখতে হবে যে টার্গেট অডিয়েন্স কারা, এটাকে আমার ক্লিয়ারলি জানতে হবে। আমরা অলরেডি কালার সম্পর্কে যখন আলোচনা করেছি এবং লোগো সম্পর্কে আলোচনা করেছি, তখন আমরা কিছুটা জেনেছি যে টার্গেট অডিয়েন্সটা আমরা কিভাবে সেট করব। যে আমার ফোকাস থাকবে হলো সার্ভিসের উপরে। মনে করেন আমি ইবুক বিক্রি করি, এখন তো ইবুকের যুগ, হ্যাঁ, ইবুক প্রচুর বিক্রি হয়। এখন ইবুক যখন বিক্রি করেন, আপনি কি ধরনের বই বিক্রি করেন? ইবুক কিন্তু থাউজেন্ডস অফ সেক্টরের হতে পারে। কেউ আছে অনলাইনে মানি আর্ন করার কিছু টেকনিক আছে, সেটা নিয়ে ইবুক সেল করে, কেউ আছে গল্প বই বিক্রি করে, কেউ ইসলামিক বই বিক্রি করে, এরকম ডিফারেন্ট টাইপের থাউজেন্ডস অফ ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলোতে সে ইবুক বিক্রি করে। এখন আপনি যখন ইবুক গুলো বিক্রি করবেন, তখন আপনার টার্গেট অডিয়েন্সটা ফিক্স করতে হবে যে আমি কাদেরকে টার্গেট করব বা আমার সাবজেক্টটা কি, আমি কি ধরনের বই বিক্রি করব। এখন সেটা যদি আপনার ফিক্স আপ না থাকে, আপনি আসলে ওই ডিজাইনটা করতে পারবেন না। আর টার্গেট অডিয়েন্স যদি আপনি ফিক্স না করে মার্কেটিং করার চেষ্টা করেন, আসলে আপনার টার্গেট কখনোই ফুলফিল হবে না। আই মিন আপনার সেলটা ঠিক মতো হবে না। আপনি হয়তো নিজে করবেন না, আপনি ক্লায়েন্টের জন্য করবেন। ক্লায়েন্ট যখন সেখান থেকে ভালো ফিডব্যাক পাবে না, তখন কিন্তু আপনাকে সেকেন্ড বার সে রিকল করবে না। যেমন আমি ছোট একটা এক্সাম্পল বলি, জায়ান্ট চকলেট বিডি .com নামে একটা ওয়েবসাইট আমি করেছি। তো সারপ্রাইজিং হলো, মানে সে এতই প্লিজড হয়েছে, আমি যেদিন সাইটটা লঞ্চ করেছি, সম্ভবত সকাল 10টার দিকে লঞ্চ করেছি, দুপুর থেকে সে ভালো সেল করেছে এবং
তার 4টা না 5টা শোরুম আছে, বলে ভাই আমি 5টা শোরুমতে না যা সেল করেছি আমি প্রথম দিন লঞ্চ করার পর থেকে আমি তার থেকে বেশি সেল পেয়েছি অনলাইনে, তাহলে সে প্লিজড। তাহলে কি করতে হবে যে আপনাকে এমন একটা জিনিস তৈরি করতে হবে যেটা আসলে টার্গেট অডিয়েন্সকে বুঝাতে পারেন যে আপনার এই জিনিসটাই তার দরকার, এই জিনিসটাই আপনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। মনে করেন আমি যখন একটা আমার রিকোয়ারমেন্ট জিনিসপত্র পাবো তখনই কিন্তু আমি কি করব, যে আমি সেই জিনিসটা পারচেজ করার চেষ্টা করব বা আমি ওই সাইটটাতে স্টে করার চেষ্টা করব। আমি যদি আমার রিকোয়ারমেন্ট জিনিসপত্র না পাই আমি কিন্তু ওই সাইটে কখনোই স্টে করব না। এই জিনিসটা নিয়ে আমরা একটু পরে একটু ডিটেইলস কথা বলবো। তার মানে ফোকাসটা তো আমরা মোটামুটি ক্লিয়ার যে টার্গেট অডিয়েন্স কি জিনিস। মনে করেন বাংলাদেশে মেডিকেলের যে সাইটগুলো আছে, মেডিকেলের সাইটগুলো আপনি কেউ ভিজিট করেছেন কিনা আমি জানি না, আপনি দেখবেন রিয়ার কেস মানে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করা দরকার সেটা একটা হটলাইন নাম্বার। সেটা দেখবেন রিয়ার কেস ওয়েবসাইটেই আছে যে হটলাইন নাম্বার। ম্যাক্সিমাম ওয়েবসাইটে হটলাইন নাম্বারগুলো নাই, হয়তো কন্টাক্ট কাছে গিয়ে আপনাকে নাম্বারগুলো কালেক্ট করতে হবে। সেখানে আসলে ডিপার্টমেন্ট অনুযায়ী ফোন নাম্বারগুলো সব জায়গায় দেওয়া থাকে না, হয়তো কমনলি ফোন নাম্বার দেওয়া আছে। তার মানে আপনি একটা মেডিকেলের ওয়েবসাইটে ভিজিট করবেন, কেন ভিজিট করবেন? হয়তো আপনার ইমার্জেন্সি কোনো ইনফরমেশন দরকার, আপনার হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, অথবা ওই মেডিকেলে কোন কোন ডক্টর আছে এবং কোন কোন ডিপার্টমেন্টে স্কিল আছে সেটা আপনি খুঁজবেন। এখন আপনি ওয়েবসাইটে গিয়ে যদি সেই ইনফরমেশনগুলো ঠিক মতো না পেলেন তাহলে কি হবে? আপনি আসলে সেকেন্ড টাইম ওই ওয়েবসাইটে যাবেন না, এটা স্বাভাবিক না? তার মানে আপনি একটা মেডিকেলের ওয়েবসাইট যখন ডিজাইন করবেন তখন আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। একটা মেডিকেলের সর্বপ্রথম ফোকাস কি থাকা উচিত? ফার্স্টে অবশ্যই ফোকাস থাকা উচিত একটা হটলাইন নাম্বার। সেকেন্ডলি যে জিনিসগুলো থাকা দরকার যে ওইখানে স্পেশালিস্ট ডাক্তার কে কে আছে, কোন ডিপার্টমেন্টগুলো আছে, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কোন ডিপার্টমেন্টের এক্সটেনশন নাম্বার, যদি এরকম ডিরেক্টলি ফোন নাম্বার না থাকে অবশ্যই এক্সটেনশন নাম্বার থাকবে। সেক্ষেত্রে কোন কোন এক্সটেনশনগুলো থাকে, তাতে কি হয় একজন ইউজার ইজিলি যেন তার ইনফরমেশন পেতে পারে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ওইভাবে ডিজাইন করেন তাহলে যে জিনিসটা হবে যে টার্গেটটা আছে, যে ভিজিটর যারা আসবে তারা ইজিলি তার ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। সো টার্গেট অডিয়েন্সটা মাথায় রেখে আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু আপনি সব জায়গায় আবার এরকম চিন্তা করেন যে একটা মেডিকেল ওয়েবসাইট যখন বানালেন, মেডিকেল ওয়েবসাইটে যে স্টাইল হবে রেগুলার ওয়েবসাইটে কিন্তু আবার এরকম স্টাইল হবে না, বা ই কমার্স একটা ওয়েবসাইটে কিন্তু এরকম স্টাইল হবে না। তার মানে হলো অডিয়েন্স অনুযায়ী কিন্তু ডিজাইন চেঞ্জ হবে। নেক্সট আমাদের যেটা আছে টাইপ অফ ওয়েবসাইট, কি কি ধরনের ওয়েবসাইট হয় এটা নিয়ে আমরা একটু কথা বলবো। টাইপ অফ ওয়েবসাইট বলতে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে নিতে পারি। একটা হলো ওয়েবসাইটের স্টাইল, কি ধরনের ওয়েবসাইট হয়। স্টাইল বলতে এখন ওয়ার্ল্ডের ট্রেন্ডে দুইটা স্টাইল আছে, একটা হলো ল্যান্ডিং পেজ আর একটা হলো মাল্টি পেজ। ল্যান্ডিং পেজটা কি জিনিস হয় সেটা নিয়ে আমরা একটু দেখি। ল্যান্ডিং পেজ মূলত হলো ওয়ান পেজের একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইট আপনি যখন যাবেন এ টু জেড আসলে সিঙ্গেল পেজের মধ্যে হয়ে যায়। মনে করেন এখানে আপনি হোম আছে, তারপরে সার্ভিস আছে, আপনি যখন ক্লিক করবেন আপনি সার্ভিস পেয়ে যাচ্ছেন। তারপরে যদি কোম্পানির সম্পর্কে জানতে চান আপনি অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউট আস চলে আসছে। নিউজে ক্লিক করেন, নিউজ চলে আসছে। পোর্টফোলিওতে ক্লিক করেন। তার মানে হলো সিঙ্গেল বাই সিঙ্গেল ইনফরমেশন ইভেন টিল কন্ট্যাক্ট আস পর্যন্ত তারা একই পেজের মধ্যে রেখেছে। এই ডিজাইনটাকে বলা হয় ল্যান্ডিং পেজ ডিজাইন। এই ওয়েবসাইট টাইপটাকে বলা হয় ল্যান্ডিং পেজ টাইপ। এই ল্যান্ডিং পেজগুলো এখন খুব ট্রেন্ডি, ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেন্ডি ডিজাইন হিসেবে বা ট্রেন্ডি টাইপ হিসেবে খুবই ফেমাস ল্যান্ডিং পেজ স্টাইল। একটা ল্যান্ডিং পেজের কন্ডিশন হলো যে আপনার যত ইনফরমেশন আছে একটা সিঙ্গেল পেজের মধ্যে থাকে। এটা কাদের জন্য? ল্যান্ডিং পেজ কি সব কোম্পানির জন্য বা সবার জন্য? সবার জন্য আসলে ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় না। ল্যান্ডিং পেজ ডিপেন্ড করবে স্পেশালি ছোট কোম্পানি, একদম মাইক্রো টাইপের কোম্পানি যারা অল্প কিছু ইনফরমেশন দিয়ে তাদের সবগুলো জিনিসকে রিপ্রেজেন্ট করতে চায়। মনে করেন এখানে একটা যে কোম্পানি আছে তারা যে সার্ভিস দেয়, তারা হয়তো ওয়েব হোস্টিং দিচ্ছে বা ওয়েব ডেভেলপমেন্ট এরকম কিছু সার্ভিস দিচ্ছে এবং সেটা ডিটেলসে তেমন মেজর কিছু ইনফরমেশন নেই। কোম্পানিটা কি করে সেটা সম্পর্কে কিছু তারা ব্রিফ দিয়েছে, তারা কোন কোন সেক্টরের স্কিল, এদের টিম মেম্বার কয়জন আছে, ইনফরমেশনগুলো তারা দেওয়ার চেষ্টা করেছে। তাদের কোনো নিউজ আছে কিনা, তার মানে হলো ব্লগিং সিস্টেমটা তারা এখানে এনেছে। পোর্টফোলিও আছে, তাদের কিছু ইনফরমেশন তারা এখানে শো অফ করার চেষ্টা করেছে যে তারা কি কি ধরনের কাজ করেছে। এখানে লিংক দেওয়া থাকলে ক্লিক করলে তো লিংকে চলে যাবে। এখানে ইমেজ দেওয়া হয়েছে।
প্রোডাক্ট আছে, হয়তো কারো প্রোডাক্ট থাকতে পারে, যদি প্রোডাক্ট থাকে সে হয়তো সেখানে প্রোডাক্টটার ইনফরমেশন দিতে পারে, কিন্তু এটা লিঙ্ক আকারে আছে, তার মানে আউটবাউন্ড লিঙ্ক, মানে ওয়েবসাইটের বাহিরের লিঙ্ক। তার মানে যারা ছোট কোম্পানি, স্পেশালি অত পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, কেউ হয়তো নিজে নিজে কাজ করে, পার্সোনাল সে তার ইনফরমেশনগুলো পাবলিশ করতে চায়, সেক্ষেত্রে সে ল্যান্ডিং পেজটা বেস্ট হয়। কিন্তু বড় কোম্পানির জন্য ল্যান্ডিং পেজ ইজ নট বেস্ট, মানে নট সুইটেবল। তাহলে আরেকটা টাইপের ওয়েবসাইট হয়, সেটা হলো মাল্টি সাইট, মাল্টিপেজ ওয়েবসাইট। মাল্টিপেজ ওয়েবসাইটগুলো কিরকম হয়, যে দেখেন এখানে অনেকগুলো হোম স্টাইল আছে, অনেকগুলো পেজ আছে, অনেক ইনফরমেশন আছে, হ্যাঁ, অ্যাবাউট আস আছে, গ্যালারি আছে, সার্ভিসেস আছে, সার্ভিসের ধরন আছে, হ্যাঁ, কোর্সেস আছে, সব আছে। এটা তো একটা ডামি ওয়েবসাইট, যার কারণে আমি হয়তো একই জিনিস মাল্টিপল আছে। কিন্তু রিয়েল ওয়েবসাইটগুলোতে সাধারণত কি হয়, যে বড় কোম্পানিতে আসলে কখনোই সম্ভব না যে একটা র্যাঙ্কসের মতো কোম্পানি মনে করেন, সে আসলে একটা ল্যান্ডিং পেজের মধ্যে তার যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন সে কখনোই তুলতে পারবে না, বা কখনোই দেওয়া সম্ভব না। এবং সেটা যদি দেখা যাবে অনেক বিশাল হয়ে গেছে, তাতে আসলে প্রবলেমটা বেশি, ইউজার আসলে সহজে তার ইনফরমেশনগুলো পাবে না। যখন একটা বড় কোম্পানিতে যাবে, তখন সে চেষ্টা করবে যে ইজি যেন তার ইনফরমেশনগুলো সে নিতে পারে। সেই ক্ষেত্রে হলো উপরে যে মেনু বার আছে, মেনু থেকে যেন সে ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারে, সেই সিস্টেমটা মাথায় রাখতে হবে। তার মানে হলো প্রাইমারিলি আমরা যে দুইটা সিস্টেম জানবো, সেটা হলো টাইপ অফ ওয়েবসাইট যদি আমরা বলি, একটা হলো ল্যান্ডিং পেজ, একটা হলো মাল্টি পেজ। কালার কম্বিনেশন নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, ইভেন লোগোর ক্লাসে কথা বলেছি, 4 নাম্বার ক্লাসে কথা বলেছি কালার কম্বিনেশনটা। কালার কম্বিনেশনটা আমরা লোগোতে যে পরিমাণের প্রয়োজন হয়, ওয়েবে তার থেকে বেশি প্রয়োজন হয়। কারণ ওয়েবসাইট যখন আপনি ডিজাইন করবেন, তখন যদি এরকম হয় যে কালারটা আসলে আপনি ঠিকমতো ম্যাচিং হয়, দেখতে খুব অড লাগবে। কারণ ওয়েব লোগোটা যেটা হয় যে ছোট একটা জিনিস, একটা সার্টেন পিরিয়ড হয়তো দেখলো কি দেখলো না, সেখানে মেজর বিষয় আসে না, তারপরে বিষয় থেকেই যায়। কিন্তু তার থেকে বেশি হলো ওয়েবসাইট। আপনি মনে করেন একটা ওয়েবসাইট ভিজিট করছেন, এই ওয়েবসাইটটা নিয়ে আপনি রেগুলার কাজ করছেন, এখানে যে কালার কম্বিনেশনটা আছে হয়তো আপনার কাছে ভালো লাগছে না, বা সে ঠিক মতো ম্যাচ করতে পারে নাই, তাহলে কিন্তু আপনার কাছে প্রতিনিয়ত অড মনে হবে, দেখতে ভালো লাগবে না। এখানে যেখানে যে কালার কম্বিনেশনগুলো ইউজ করা হয়েছে, মানে খুব পারফেক্টলি কিন্তু কালারগুলো তারা ইউজ করেছে। অনেক জায়গায় আমার কাছে অড মনে হয়েছে তাদের কিছু কালার কম্বিনেশন আমার কাছে ভালো লাগেনি, যেমন গ্রিনের সাথে ইয়েলোটা আমার কাছে ম্যাচিংটা ভালো লাগে না। তারা যে কালার কম্বিনেশনটা করেছে গ্রিন এবং ইয়েলো, এই জায়গাটা আমার কাছে একটু মনে হচ্ছে যে বেশি আসলে কন্ট্রাস্ট হয়নি বা পারফেক্ট হয়নি। আসলে ডিজাইন যারা করে 100% সবসময় যে কাজ করবে এমন কোনো গ্যারান্টি নেই। তারপরে আরেকটা কালার কম্বিনেশন কোথায় দেখলাম, এই যে এই কালারটা, অ্যাশের সাথে সায়ান বা লাইট ব্লুটা সবচেয়ে বেস্ট অলওয়েজ যায়। ফিলিপসের লোগোর কালারটা আপনাদের মনে আছে? ফিলিপসের লোগোর কালার, এই লোগোর কালারটা দেখেছেন? ব্লু কালার, এটা কিন্তু সায়ান কালারও না, সায়ান থেকে একটু ডিপ কালার। এটার সাথে অ্যাশ কালার হলো পারফেক্টলি যায়। কিন্তু এখানে ওরা যে কাজটা করেছে, অ্যাশের সাথে যখন এই কালারটা দিয়েছে, এটা আসলে যায় না। দেখেন ডিপ হয়ে গেছে, আপনার কাছে দেখতে কিন্তু ভালো লাগছে না, তাই না? কন্ট্রাস্টটা ভালো হয়নি। তার মানে হলো যে এই ডিজাইনটা করেছে তার কালার সেন্সটা হয়তো এই জায়গাটায় ভালো সে ম্যাচ করতে পারেনি। তার মানে কালার সেন্স একটা ভাইটাল ইস্যু। আপনি যখন এই সাইটটা পুরো ভিজিট করবেন, যখন এই কালারগুলো আসবে, তখন আপনার কাছে ভালো লাগবে না, ভালো না লাগাটাই স্বাভাবিক হবে। সেই ক্ষেত্রে কালারের যে বিষয়গুলো আছে, আমরা কিছু টেকনিক বলেছি, যেখানে গিয়ে আপনি কালারগুলো চেক করে নিতে পারেন। বেস্ট হলো এখানে যে কম্বিনেশনগুলো আছে, যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ইউজার ইউজ করে এবং সেগুলোই সাধারণত এখানে ফেমাস হিসেবে থাকে। এখানে যে কালারগুলো আছে, আমরা মনে হয় টেকনিকটা আপনাদের দেখিয়েছি, যে আপনি ব্লু কালারটা ফোকাস বা যে মেইন কালারটা ফোকাস, সেটাকে আপনি ঠিক করেন যে আপনি কি কালার নিয়ে কাজ করতে চান। আপনি যদি অ্যাশ কালার নিয়ে কাজ করতে চান, আপনি অ্যাশ কালারটা ঠিক করেন। ঠিক করার পরে সে আপনাকে সাজেস্ট করে দিচ্ছে যে এই কালারের সাথে কোন কোন কালারগুলো যাবে। এখানে আরো কিছু কন্ডিশন আছে, ট্রায়াঙ্গেল আছে, মনোক্রোমিক আছে, কমপ্লিমেন্টারি আছে, কম্পাউন্ড আছে, শেড আছে, বিভিন্ন কালার সিস্টেম আছে।
এছাড়াও এখানে যদি আপনি এক্সপ্লোরে যান, এই চার্টগুলো যে কেউ ইজিলি কপি করতে পারেন, অথবা সেভ করতে পারেন। সেভ করে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে কালার প্লেট যেখানে আছে শোচের মধ্যে আপনি এটা অ্যাড করে নিতে পারেন, নিয়ে এই কালারগুলো ইউজ করতে পারেন। তাহলে বেস্ট, এটা আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেস আমি বলবো এখানে কালার কম্বিনেশনের জন্য। আরেকটা জায়গা আছে যেখান থেকে আপনি আরো সেন্স পেতে পারেন, সেটা হলো বিহেন্স। বিহেন্সে তো সবার অ্যাকাউন্ট আছে অলরেডি, তাই না? এখনো নাই কারো? যাদের নাই অবশ্যই বিহেন্সে অ্যাকাউন্ট করে ফেলবেন, কারণ বিহেন্সের আসলে কোনো অল্টার নাই। আমি 4 নাম্বার ক্লাসে বলেছিলাম যে আপনারা সবাই বিহেন্সে অ্যাকাউন্ট করবেন। কারো যদি অ্যাডোবি অ্যাকাউন্ট থাকে এটা অটোমেটিকলি বিহেন্স দিয়ে লগ ইন করা যাবে, তার মানে অ্যাডোবির অ্যাকাউন্টের সাথে এটা ইন্টিগ্রেটেড। আপনি এই সাইটগুলোতে যখন যাবেন, বিহেন্সে যখন যাবেন, বিহেন্সে আসলে অনেক বিহেন্স আসলে একটা বেস্ট প্লেস যেখান থেকে আপনি স্যাম্পল দেখতে পারেন, আইডিয়া নিতে পারেন, কনসেপ্ট নিতে পারেন। কারণ এখানে ইন্টারন্যাশনালি বড় বড় ডিজাইনার যারা আছে সবাই আসলে এখানে ঘোরাফেরা অবশ্যই করে, তাদের প্রজেক্টগুলো সাবমিট করে। আপনি যদি কালার কম্বিনেশন দু চারটা দেখেন, রিয়েলি সারপ্রাইজিং এবং মজার কালার কম্বিনেশন। দেখেন ওয়াও লাগার মতো না ডিজাইনটা? কালার কম্বিনেশনটা কিভাবে করেছে, যে ব্লুর সাথে ইয়েলো ম্যাচ করেছে, কিন্তু যে ইয়েলোটা দিয়েছে এটা কিন্তু নরমাল যে ফ্ল্যাট ইয়েলো তা না, এর সাথে অন্য একটা কালার মিক্স করা আছে। তার মানে হলো কালার সেন্স নেওয়ার জন্য আপনি বিহেন্সে যেতে পারেন, একটা ভালো জায়গা আছে। এছাড়া অ্যাডোবিতে যাবেন, এখান থেকে আপনি কালারের কম্বিনেশনগুলো পাবেন। সো কালারের ক্ষেত্রে আপনি ইনিশিয়ালি স্টেজে যেহেতু আমরা শিখছি, এখন আসলে চাইলেও আমি হয়তো ঠিকমতো আমি ম্যাচ করতে পারছি বা আমার চোখে ভালো লাগছে, সেটা হয়তো ক্লায়েন্টের কাছে ভালো না লাগতে পারে। কমনলি যে জিনিসটা ভালো লাগার বিষয় আছে, যে সবার কাছে ভালো লাগা হয়তো 100% হবে না, 90% আমার ফুলফিল হবে অথবা 80% ফুলফিল হবে। আমি একটা কালার কম্বিনেশন করব, সবার চোখে যে 100% ভালো লাগবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু সেটা যদি আমি 80% বা 90% মানুষের কাছে যদি কম্বিনেশনটা ঠিক মনে হয়, তাহলে সেটাকে ঠিক ধরতে হবে। মনে করেন এখানে যে একটা কালার কম্বিনেশন আছে, এটা সেম কালারের মধ্যে একই কালারের বিভিন্ন শেড। কালার শেডগুলো আপনি যদি খেয়াল করে দেখেন, ম্যাচিংটা কিন্তু খারাপ লাগছে না। যদিও আমি এখানে যা দেখছি আপনারা ওরকম দেখছেন না, কারণ জেনারেশন লস হচ্ছে, তার মানে প্রজেক্টরে এসে আসলে পারফেক্টলি থাকে না। কিন্তু আপনারা যখন নিজেরা ভিজিট করবেন বা দেখবেন, তখন আসলে বুঝবেন বিষয়গুলো কিরকম হয়। তো কালারগুলো আসলে অনেক ব্রাইট এবং অনেক স্মার্ট, কিন্তু এখানে আসলে অনেক ডার্ক হয়ে গেছে, অত স্মার্টলি দেখাচ্ছে না। এখান থেকে আপনি লাইব্রেরিতে সেভ করতে পারেন অথবা কম্পিউটারে সেভ করতে পারেন, অপশন আছে। অথবা যদি সমস্যা হয় কি করবেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে কালার কোড নেওয়ার সিস্টেমটা তোমরা অলরেডি জানেন, তাই না? কালার কোডের যে সিস্টেমটা হয়, আপনি যদি ক্লিক করেন দেখেন একটা হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগের পরে যে কালার কোড আছে, এটা হলো ওয়েবের ক্ষেত্রে বেস্ট ওয়ে, সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি কি করবেন, এই কালার কোড দিয়ে সবসময় কালার ইউজ করার চেষ্টা করবেন। কাউকে যদি কালার রেফার করেন বা ক্লায়েন্ট আপনাকে কালার রেফার করে, আপনি বলবেন যে আমাকে কালার কোড দেন, হ্যাশট্যাগ দেন। কারণ এই হ্যাশট্যাগের কালার যে মিশ্রণটা আছে বা যে ভ্যালুটা আছে, এটা 100% ঠিক থাকে। এখানে আপনার কখনোই কালার ভ্যালু নিয়ে প্রবলেম করে না। আপনি হয়তো সায়ান দিলেন বা ম্যাজেন্টা দিলেন, ইয়েলো দিলেন, এটা আবার আরজিবিতে যখন আসবে তখন সে ঠিক মতো কাজ করবে না, একটু উল্টাপাল্টা হতে পারে। সেক্ষেত্রে বেস্ট হলো কালার ভ্যালু, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের আসলে কোনো অল্টার নাই। আর যেহেতু ওয়েব ইউআই কাজ করে হলো ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্টিং এর কোনো ইস্যু নাই, সো আপনি কালার নিয়ে ওয়ারিড হওয়ার কোনো বিষয় থাকবে না। আপনি অলওয়েজ কালারের জন্য কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। কেউ কেউ কোশ্চেন করে অনেকে, হ্যাশট্যাগ কি আমার মুখস্থ করতে হবে? হ্যাশট্যাগ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনি মুখস্থ করতে পারবেন না। এখানে কোটি কোটি কালার আছে, হ্যাঁ, এত কালার যে আপনি সেগুলো প্রতিটা পয়েন্টে পয়েন্টে কালারের ভ্যালু চেঞ্জ হচ্ছে, আপনি কিভাবে সেগুলো মুখস্থ রাখবেন? কখনো এটা মুখস্থ রাখা সম্ভব না। তাহলে হ্যাশট্যাগ দিয়ে আমরা
কালারগুলোর কোড রাখার চেষ্টা করবো, এই কালার কোডগুলো ইউজ করার জন্য। আর কালার কম্বিনেশনের জন্য আমরা যেটা করবো, ইনিশিয়াল স্টেজে আমরা হেল্প নিব অ্যাডোবি থেকে এবং বিহেন্স থেকে আমরা নিতে পারি কালার কম্বিনেশনের জন্য। কোন একটা বিষয় নিয়ে আপনি খোঁজ করছেন, আপনি হয়তো একটা ইউআই ডিজাইন বানাবেন, কিশোর ইউআই ডিজাইন বানাবেন সেটাকে ডিফাইন করেন। মনে করেন আপনি হসপিটাল নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এখানে সার্চ করতে পারেন হসপিটালের ওয়েবসাইটের জন্য। আপনি দুই একটা ওয়েবসাইট ভিজিট করেন, যেমন একটা হেলথ কেয়ার আছে এই বাংলাদেশে, শাহাদাত হোসেন, তার এই ডিজাইনটা মনে হয় ফিচারটা হয়েছিল সম্ভবত। এখানে যদি ওয়েবসাইটটা খেয়াল করেন যে ডিজাইনটা করেছে, এটা মোটামুটি অনেক সুন্দর ডিজাইন। যদিও তার টাইপোগ্রাফিতে কিছু প্রবলেম আছে, আমি ডিজাইনটা দেখেছি, টাইপোগ্রাফিতে তার কিছু প্রবলেম আছে। আদারওয়াইজ ডিজাইনের যে অ্যাপিয়ারেন্সটা, যে লুকিংটা আছে, এটা মোটামুটি ফাইন। তাহলে আপনি যে কোনো সময় আপনি যখন কোনো বিষয় কনসেপ্ট নিতে চান, আপনি কি করেন, এখানে সার্চের রিলেটেড বিষয় দিয়ে আপনি দেখেন যে ওরা কি কি ধরনের কালার ইউজ করেছে। যে আপনি যখন ওয়েবসাইটের জন্য বানাবেন, কোন কালারগুলো আপনি প্রেফার করতে পারেন। এখন ওয়েবসাইট বানাবেন হসপিটালের জন্য, আপনি হয়তো একটা রেড কালার সিলেক্ট করলেন, ব্লু কালার সিলেক্ট করলেন, তাহলে আসলে জিনিসটা খুব একটা ভালো লাগবে না। তাহলে ইনিশিয়ালি স্টেজে আপনি কালার কনসেপ্ট নেওয়ার জন্য আপনি বিহেন্স সিলেক্ট করতে পারেন। বিহেন্স আপনি রিলেটেড বিষয় টপিকস নিয়ে আপনি সার্চ দেন। সার্চ দেওয়ার পরে যেটা হবে যে এখান থেকে আপনি স্যাম্পলগুলো দেখেন যে ওরা কি কি কালার ইউজ করেছে, কোন কালারটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, এবং সবচেয়ে ভালো ডিজাইনার যারা যারা বেশি এক্সপিরিয়েন্স আছে যাদের বেশি, তারা কি কি কালারকে প্রায়োরিটি দিয়ে ওয়েবসাইটগুলো বানিয়েছে। তাহলে ইনিশিয়ালি স্টেজে কালার ফিক্স করার জন্য, কালার কম্বিনেশনের জন্য আমরা অ্যাডোবি থেকে কালার নিব আর বিহেন্স থেকে নিব। স্পেশালি ওয়েবের ক্ষেত্রে আমরা যে ইমেজগুলো ইউজ করব, এটা আসলে রিলেটেড ইমেজ ইউজের একটা ভাইটাল ইস্যু আছে। এবং যখন আপনি কাউকে দেখাবেন, কোনো ক্লায়েন্টকে দেখাবেন, তখন ইমেজগুলো যেন ব্রাইট ইমেজ হয়, সুন্দর ইমেজ হয় এবং রিলেটেড হয়। এই জিনিসটা সবসময় ক্লায়েন্ট প্রেফার করে। আমি দুইটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। মনে করেন এটা একটা রিজুমি নিয়ে কথা বলছে। আপনি যদি চেহারাটা দেখেন, আপনি মোটামুটি বুঝতে পারছেন যে আসলে এই ছবিটা দিয়ে কি রিপ্রেজেন্ট করছে। মানে সে যে সেলফ, সে যে একা কাজ করে, এই জিনিসটা কিন্তু রিপ্রেজেন্ট করছে, তাই না? ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে আমি স্টিল একা কাজ করি এবং সিঙ্গেল পারসন কাজ করি, সেখানে কিন্তু গ্রুপ নিয়ে আসে নাই। তার মানে যখন একজন ফ্রিল্যান্সার সে সিঙ্গেল একটা পোর্টফোলিও নিয়ে কাজ করবে, কথা বলবে, তখন কিন্তু এমন একটা ছবি দিতে হবে, এমন একটা বিষয় রিপ্রেজেন্ট করতে হবে যেটা দিয়ে বোঝা যায় সে কি করতে চায় বা কি বলতে চায়। তার মানে ওয়েবের ক্ষেত্রে এটা খুব একটা ভাইটাল ইস্যু। আপনি যখন ফ্রিল্যান্সার বলছেন, তার মানে সে একটা পার্সোনাল, একজন সিঙ্গেল পার্সন। সে এখানে যেটা করেছে, ইনফরমেশন দিয়েছে, এখানে তেমন কোনো ইনফরমেশন নেই, ছবি কোনো ইস্যু নেই। হ্যাঁ, এখানে ক্লায়েন্ট কি বলেছে, এটা যে কোনো ছবি আসতে পারে, এখানে কোনো ভাইটাল ইস্যু না। কিন্তু মেইনলি যে জিনিসটা ফোকাস করতে চেয়েছে যে একজন সিঙ্গেল পার্সন, সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার। আপনি যখন এটা দেখবেন, আপনার মাথায় চলে আসবে, আচ্ছা তার মানে একজনের চেহারা আছে, তার মানে এই কোম্পানিটা আসলে একজনই চালায়। তার মানে একজন পার্সনের প্রোফাইল দেখাতে হলে একটা সিঙ্গেল পার্সন ভিউ হলো ভাইটাল ইস্যু। আরেকটা জিনিস দেখেন, এটা হলো একটা এসইও ওয়েবসাইট, যারা এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে। এখানে আসলে এসইও তে কি দেখাবে? এসইও তে আসলে সম্ভব না কারো ইন্টারফেস দিয়ে, কারো চেহারা দিয়ে রিপ্রেজেন্ট করা। সেক্ষেত্রে তারা যেটা করেছে, ভেক্টর ইমেজকে ইউজ করার চেষ্টা করেছে। হ্যাঁ, বিভিন্ন জিনিসকে তারা নিয়ে আসার চেষ্টা করছে যে তোমার এটা ফাস্টার হবে, লোডিং ফাস্টার হবে, ইউজার ইজি অ্যাক্সেস করতে পারবে। এই জিনিসটাগুলোকেই তারা বেশি ফোকাস করেছে এবং সেই কারণে তারা ভেক্টর নিয়ে আসছে। তার মানে হলো কখন কোন ইমেজ ইউজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে, এই সেন্সটুকু আপনাকে গ্রো করতে হবে। মনে করেন এটা এডুকেশনাল ওয়েবসাইট, একটা এডুকেশনাল ওয়েবসাইটে আপনি ছবিগুলো দেখে কিন্তু বুঝতেছেন যে এটা আসলে লেখাপড়া রিলেটেড একটা বিষয় কিন্তু। এবং সবগুলো ছবিতে মোটামুটি তারা চেষ্টা করেছে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য, হয়তো সব জায়গায় হয়নি, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ জায়গায় তারা চেষ্টা করেছে
যে তারা পড়ালেখার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য। সো এখানে একটা ভাইটাল ইস্যু যে আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন রিলেটেড, এটা হলো মাল্টিপারপাস, এখানে আসলে কোনো স্পেসিফিক পারপাস নাই, যার কারণে ইমেজের কোনো মাপক নেই, এক এক রকম ইমেজ এক এক জায়গায় ইউজ করা হয়েছে, কারণ এর পারপাসটাই মাল্টিপারপাস, ডিফারেন্ট পারপাস, যে কোনো পারপাসে হতে পারে। এটা একটা স্মল কোম্পানি ইউজ করতে পারে, একজন পার্সোনাল তার পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারে, এটা এসইও কোম্পানি ইউজ করতে পারে, প্রোডাক্ট সেলের জন্য করতে পারে। তো মাল্টিপারপাস যখনই থাকবে সেখানে আসলে ভেরিয়েশনটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু যখন সাবজেক্ট স্পেসিফাই থাকবে তখন আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে রিলেটেড ছবিগুলো ইউজ করা। রিলেটেড ছবির জন্য ইনিশিয়ালি আমরা অনেকেই যেটা করি যে নাল ছবি ইউজ করি। নাল ছবি আমি রিকোয়েস্ট করব কখনোই নাল ছবি ইউজ না করার জন্য। নাল মানে হলো যেগুলো আপনি পারচেজ করেননি কিন্তু এগুলো প্রিমিয়াম ছবি, পারচেজ করে ইউজ করতে হবে, এই ছবিগুলো কখনোই আপনারা ইউজ করবেন না। আপনারা ফ্রি অনেক সাইট আছে যেগুলো আপনাদের মোটামুটি দেয়া হয়েছে, তাই না? যেমন পেক্সেল আছে, pexel.com আছে, এখানে আপনি ফ্রি ছবি পেতে পারেন। পিকজাবে আছে অনেক বিশাল, যেখানে আপনি প্রচুর ফ্রি ছবি পাবেন। আনস্প্ল্যাশ আছে যেটা ফ্রি ছবির হিউজ। তারপরে স্ন্যাপ স্টক আছে, নাকি স্টক স্ন্যাক সম্ভবত, স্ন্যাপ স্টক সম্ভবত, স্টক স্ন্যাপ, হ্যাঁ স্টক স্ন্যাপ আছে। এরকম আসলে গুগলে যদি আপনি সার্চ দেন প্রচুর ফ্রি ওয়েবসাইট পাবেন যেখানে ফ্রি অনেক ভালো কোয়ালিটির ছবি দেয়। তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করেন বেস্ট হলো এইসব সাইট থেকে যেগুলো রয়্যালটি ফ্রি এবং কমার্শিয়ালি ইউজ ফ্রি, সেই সব সাইট থেকে আপনি ছবি নেন, কোনো প্রবলেম নাই। আরেকটা জায়গা আছে সবচেয়ে বেস্ট, সেটা হলো ফ্লিকার। ফ্লিকারে কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনি কমার্শিয়ালি ইউজ করতে অথবা পার্সোনালি ইউজ করতে অথবা মডিফাইড করার জন্য আপনি কোন ছবিগুলো প্রেফারেবল এবং কোন ছবিগুলো আপনার সাপোর্ট করবে সেটা কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি মনে করেন এখানে একটা ছবি সার্চ করছেন, আচ্ছা দেখেন এখানে লাইসেন্সের বিষয় আছে। আপনি লাইসেন্সে যখন ক্লিক করবেন এখানে দেখেন ফ্লিকার মার্কেটপ্লেস, এটা নতুন করেছে এবং নিউ তারা লিখে দিয়েছে। অল ক্রিয়েটিভ কমন যে লাইসেন্সগুলো আছে এগুলো আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন। কমার্শিয়াল ইউজ অ্যালাউ, তার মানে হলো আপনি হয়তো একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা ক্লায়েন্টের কাছে সেল করবেন অথবা ক্লায়েন্টকে দিবেন, সেই ক্ষেত্রে আপনি এই লাইসেন্সটা সিলেক্ট করতে পারেন যেটা কমার্শিয়াল আপনি ইউজ করতে পারেন। এটা মডিফাইড অ্যালাউ, অনেক সময় দেখা যায় আমি একটা ছবি নিয়েছি, ছবিটা হয়তো মডিফাই করার প্রয়োজন হতে পারে, আমি হয়তো এই যে ছবিটা নিয়েছি তার ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, আমি কাট আউট করে হয়তো ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিব, অথবা এটা কালার চেঞ্জ করে আমি একটা ডিফারেন্ট কালার করব। সেই ক্ষেত্রে আপনি সেটা অ্যালাউ কিনা সেই কন্ডিশনটা আপনি এখান থেকে পাবেন যে মডিফাইড অ্যালাউ। আপনি এখানে ক্লিক করে দেখেন যে মডিফাইড অ্যালাউ যে ছবিগুলো আছে আপনাকে শুধু সেই ছবিগুলোই দেখাবে যেগুলো মডিফাইড করা যাবে। তার মানে হলো লাইসেন্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে কি কি ধরনের ছবি আপনি ইউজ করবেন। এখানে মডিফাইড অ্যালাউ অথবা কমার্শিয়াল ইউজ অনেক ছবি পাবেন, ফ্রি অনেক ছবি পাওয়া যায়। তার মানে ফ্লিকার একটা বেস্ট প্লেস, আপনারা জানেন মনে হয় ওয়ার্ল্ডে খুব ভালো জায়গা আছে যারা ফ্রি ছবির জন্য হিউজ ছবির আর্কাইভ। সো এখান থেকে আপনি কমার্শিয়ালি ইউজড অ্যালাউ ছবিও নিতে পারেন, প্রচুর ছবি পাবেন। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রিলেটেড ছবি আমরা ইউজ করার জন্য আমাদের যতগুলো প্লেস আছে আমরা সার্চ করব। মনে করেন আপনি একটা রিজুমি রিলেটেড ওয়েবসাইট বানাবেন যেখানে আপনি রিজুমি নিয়ে কাজ করতে চান, তাহলে রিজুমি মানে তো আমরা জানি যে একজন পার্সনের রিপ্রেজেন্ট করা, একজন পার্সনকে রিপ্রেজেন্ট করা। সেই ক্ষেত্রে অবশ্যই এরকম আসবে না গ্রুপ অফ ছবি, গ্রুপ অফ পিপল, সেখানে নিশ্চয়ই একজন মানুষের ছবি থাকা উচিত। তাহলে এই জিনিসগুলো আপনি কিভাবে রিলেটেড করবেন যখন আপনি চিন্তা করবেন, এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। সোর্স অফ ইমেজ যেগুলো আমি দেখিয়েছি, যে সোর্সগুলো আছে এখান থেকে ইউজ করবেন। পরে যে বিষয়টা আছে সেটা হলো ফন্ট সাইজ। ওয়েবে ফন্ট সাইজ 11 পর্যন্ত, সর্বলোয়েস্ট 11 পর্যন্ত ইউজ করা যায়। আপনি চাইলে এই ফন্টটা, এটাকে বলা হয় বডি ফন্ট। এখানে যে ডিটেলস, মনে করেন একটা প্যারাগ্রাফ লেখা হলো, প্যারাগ্রাফের যে ফন্টগুলো থাকে এটাকে ওয়েবে বডি ফন্ট হিসেবে বলা হয়।
আপনারা এইচ টেক সম্পর্কে ধারণা আছে আপনাদের? H1 H2 H3? আচ্ছা, আপনাদের যদিও আপনারা কাজ করছেন ইউআই ডিজাইন নিয়ে, কিন্তু আপনাদের ওয়েব সম্পর্কে বেসিক কিছু ধারণা যদি থাকে তাহলে আপনাদের লাইফটা অনেক ইজিয়ার হবে। সেটা হলো ওয়েবে যখন কাজ করা হয় তখন কিছু ফন্টের নাম আছে, মানে নাম বলতে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। একটা হলো বডি ফন্ট। বডি ফন্ট হলো যে ফন্টটা সাধারণত প্যারাগ্রাফ লেখা হয়, ডিটেইলস লেখা হয়, এটাকে বলা হয় বডি ফন্ট। আর কিছু ট্যাগ আছে, এটাকে এইচ ট্যাগ বলা হয়। এইচ ট্যাগ গুলো সাধারণত H1 থেকে H6 পর্যন্ত পেয়ে থাকে। H1 এর সাইজটা সবচেয়ে বড়, দেখেন এখানে যে ফন্ট সাইজ আছে, H1 হলো 76 আছে, H2 আছে হলো 47, H3 আছে 29, H4 আছে 18। আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন মনে হয় যে ফন্ট সাইজের পাশে লেখা আছে। H4 H5 একই সাইজ দেয়া আছে। তার মানে হলো এই স্টেপ গুলো সম্পর্কে আপনাদের একটু ভালো ধারণা থাকতে হবে, কারণ যখন ডিজাইন করবেন ডিজাইনের কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা রিলেটেড আসলে আরেকটা জিনিসের সাথে, সেটা হলো এসইওর সাথে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন করা হয়, সার্চ ইঞ্জিন যে কাজটা করে তারা এই স্টেপগুলোকে প্রায়োরিটি দেয়। ডিজাইন যখন করা হয় প্রথমে আপনি যেটা করবেন, H1 ট্যাগটাকে সবার উপরে দিবেন, তারপরে H2 দিবেন, তারপরে H3 দিবেন, তারপরে H4 দিবেন। নরমালি এটা হলো স্ট্যান্ডার্ড। এই ক্রাইটেরিয়া আপনাকে ডিজাইনের ক্ষেত্রে মেইনটেইন করতে হবে। আপনি যখন একটা ডিজাইন করবেন, মনে করেন এখানে যে বড় দেখেন সবচেয়ে বড় টেক্সটটা স্লাইডারে দেওয়া হয়েছে, তারপরে হয়তো তার থেকে একটু ছোট দিয়েছে, তার থেকে একটু ছোট দিয়েছে, আবার যখন আসছে এখানে একটা মানে সাব হেডিং দিয়েছে, তারপরে ডেসক্রিপশন দিয়েছে। এই যে স্টেপগুলো আছে, একটা ওয়েবসাইটের শুরুতে সর্বপ্রথম থাকবে H1 ট্যাগ, তারপরে থাকবে H2 ট্যাগ, H3 ট্যাগ, হয়তো 2 নাই 3 আসতে পারে, কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারে। তো এই কন্ডিশনগুলো সাধারণত মেইনটেইন করা হয়। আরেকটা জিনিস হলো মানে কনস্ট্যান্সি রাখতে হয়। ডিজাইনের মধ্যে কনস্ট্যান্সি থাকে, যে আপনি হেডলাইন যেটাকে বলেছেন বা সাবহেড যেটাকে বলেছেন, সব জায়গায় সাবহেড গুলো একই রকম থাকবে, একই স্টাইলের থাকবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর ফন্টের যে এটা নিয়ে তো আমরা কথা বলেছি মনে হয়, যে লাইন স্পেসটা আমরা কত দিব, মনে আছে আমাদের? 1.5 গুণ দিবেন। 1.5 গুণ ছাড়াও কিন্তু এখানে দেখেন স্ট্যান্ডার্ড দেয়া আছে 1.5, তার মানে হলো 1.5 গুণ। 1.5 গুণ ছাড়াও যদি আপনি চিন্তা করেন না এটাকে বাড়াবেন, সেক্ষেত্রে আপনি বাড়াতে পারেন। নরমালি স্ট্যান্ডার্ড যেটা হয়, এটা আসলে ডিজাইনের ক্ষেত্রে বা এখনকার যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ড অনুযায়ী খুব একটা মেইনটেইন করা হয় না। এখন দেখা যায় সেটা 1.5 থেকে অনেক বেশি বাড়ানো হয়, হয়তো ডাবলও করা হয়, ডাবল সাধারণত কম করা হয়, 1.7 করা হয়। 1.7 হলে যেটা হচ্ছে 1.56, কারণ হলো সরি, এখন সাধারণত যেটা করে মিনিমাম 1.71%, মানে হলো যদি ফন্ট সাইজ 14 হয়, 24 সাধারণত করা হয়। কেউ 26 ইউজ করে, কেউ 28 ইউজ করে, তার মানে হলো ডাবলও হচ্ছে। সো এখন হলো ট্রেন্ড অনুযায়ী অনেক, এটা হলো একটা গ্রামারটা আপনাকে মেইনটেইন করতে হবে, যে 1.5 গুণ রাখাটা। আপনার যদি 14 পয়েন্ট ফন্ট হয় তাহলে 21 পয়েন্ট দিবেন লাইন হাইট, এটা হলো গ্রামাটিক্যাল। কিন্তু দেখার ভালো, দেখতে সুন্দর লাগার যে বিষয়টা আছে, কখনো কখনো এই জিনিসটা আপনার যে আপনি গ্রামার ব্রেক করতে পারেন, গ্রামার ব্রেক করে হয়তো ডিফারেন্ট লাইন হাইট দিতে পারেন। তবে এই জিনিসটা মেইনটেইন করবেন। দেখার ভালোটা আপনাকে চিন্তা করতে হবে, যে দেখতে কিরকম ভালো লাগছে। এখানে যে একটা সাইট আছে gridlover.net এবং ট্রাই, এখানে গেলে আপনি দেখবেন যে ওরা যে গ্রিডটা মেইনটেইন করেছে, যে স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করেছে, এটা মোটামুটি ইন্টারন্যাশনালি মেইনটেইন করা হয়। এবং কখনো যদি আপনি লাইন হাইটটাকে চেঞ্জ করেন, এর রিলেটেড যতগুলো লাইন হাইট আছে সবগুলো জিনিস তারা এখানে দেখিয়ে দিয়েছে, যে আপনি লাইন হাইট যদি আপনি একটা চেঞ্জ করেন, বাকিগুলো লাইন হাইট কি রকম হবে। তার মানে এখানে মোটামুটি সবগুলো ইনফরমেশন আপনি পাচ্ছেন, যে টাইপের লাইন হাইট কি রকম হবে।
উপরে যে বিষয়গুলো আমরা খুব সচরাচর এটাকে কি বলি, মেনু বার বলি, তাই না? এটাকে এখন থেকে আর মেনু বার বলবো না, নেভ বার বলবো। NAV, নেভ হলো শর্ট, আর পুরো ফর্মটা হলো নেভিগেশন। তাহলে এটাকে বলা হয় নেভিগেশন সিস্টেম। নেভিগেশন জিনিসটা কি, যে আপনি দিক নির্দেশনা যেটাকে বোঝানো হয়, বিভিন্ন দিক নির্দেশ করতে স্পেশালি জাহাজে নেভিগেশন সিস্টেমটা ইউজ করা হয়। তাহলে সেই নেভিগেশনটা কিন্তু এখানে চলে আসছে। আপনি এখান থেকে নেভিগেট করছেন যে আপনি কোন দিকে যাবেন, কোন সাইডে যাবেন, আপনার কোন জিনিসটা এখানে দেখানোর প্রয়োজন, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখাচ্ছেন, মানে দিক নির্দেশনা দিচ্ছেন। তার মানে এটাকে আমরা এখন আর মেনু বার বলবো না, এটাকে নেভিগেশন সিস্টেম বলবো বা নেভ বার বলবো। নেভ বারের উপরে একটা পার্ট থাকে, দেখেন একটা ছোট পার্ট আছে, হ্যাঁ, সব সাইডে এরকম থাকে না, ছোট একটা পার্ট এরকম আছে। অনেক সময় দেখা যায় এখানে ফোন নাম্বার থাকে, অথবা ইমেল অ্যাড্রেস থাকে, অথবা সোশ্যাল আইকন থাকে। এই জায়গাটাকে বলা হয় টপ বার, এটাকে টপ বার হিসেবে বলা হয়। তাহলে একদম শুরুর দিকে যে জিনিসটা আছে টপ বার এবং নেভ বার, এই দুইটা পার্ট মিলিয়ে আমরা একটা নাম বলতে পারি, এটাকে বলতে পারি আমরা হেডার। এই পুরো জিনিসটা মিলিয়ে হবে হেডার। হেডারের পরে যে পার্টটা থাকে এটাকে বলা হয় স্লাইডার। বেশিরভাগ ক্ষেত্রে স্লাইডার থাকে, অথবা অনেক সময় সিঙ্গেল ইমেজও থাকে। এইখানে যেমন স্লাইডার আছে, কোথাও কোথাও হয়তো স্লাইডার থাকে না, সিঙ্গেল ইমেজ থাকে, শুধু সিঙ্গেল ইমেজও থাকতে পারে, স্টিল ইমেজ থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে পার্টটাকে আমরা স্লাইডার পার্টে ফেলতে পারি। স্লাইডার পার্টের পরে যে জিনিসটা থাকবে সেটা হলো সাবজেক্ট অনুযায়ী আসবে। মনে করেন আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন একটা ইউনিভার্সিটির জন্য, ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন তার রিকোয়ারমেন্টটা কি, সে কি খুঁজবে। আমি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব। মনে করেন আপনারা সবাইকে একটা টাস্ক দেয়া হলো, সবাই ইউনিভার্সিটির ওয়েবসাইট বানাবেন। এখন একটা ইউনিভার্সিটিতে আপনি প্রথমে যেটা করলেন, একটা নেট বার দিলেন, নেট বার দিয়ে আপনি স্লাইডার দিলেন। এখন স্লাইডার আপনি কি ইমেজ দিবেন, যেটা আমরা অলরেডি কথা বলেছি যে আমরা রিলেটেড ইমেজ ইউজ করব। এখন আপনি কি ধরনের ইমেজ ইউজ করেন আমাকে একটু সাজেস্ট করেন তো। যে জিনিসটা আপনি চান, সেকেন্ডলি যে জিনিসটা খুঁজবেন, কি জিনিস খুঁজবেন বলেন তো। কোর্স, হ্যাঁ, অ্যাডমিশন, ফ্যাকাল্টি। আচ্ছা, আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন নাকি আমি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের স্লাইডার শেষ করব তারপরে পার্টি আমাদের আসা উচিত ডিপার্টমেন্টগুলো, যে আমি যে যে ডিপার্টমেন্টগুলো খুঁজতেছি বা যে ডিপার্টমেন্ট আমি স্পেসিফিক খুঁজতেছি সেই ডিপার্টমেন্টটা এখানে আছে কিনা। যদি না থাকে আমি নেক্সট স্টেপে আসলে যাওয়ার কোনো লজিক নেই। আমি যদি আমার ডিপার্টমেন্টে না পাই, আমার সাবজেক্টটা যদি না পাই, তাহলে আমি তার আদার্স যে ফিচারগুলো আছে, অন্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি কখনোই সিক করব না, তাই না? তাহলে একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনাকে কি করতে হবে, এই সার্ভিসের জায়গাগুলোতে প্রথমে আপনাকে নিয়ে আসতে হবে ডিপার্টমেন্টের নামগুলো, কি কি ডিপার্টমেন্ট আছে। যদি এরকম এখানে 4টা আছে, 4টা জায়গা নাই, তাহলে আপনি ক্যারোসেল দেন। ক্যারোসেল মানে হলো যেটা ঘুরতে থাকে, চলতে থাকে, কন্টিনিউশন। তাহলে মাল্টিপল যদি ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টগুলো সেখানে চলে আসতে পারে। ডিপার্টমেন্টগুলো আপনি পেলেন, আপনার চয়েস হলো যে আমি এই ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম, যেখানে আমি হয়তো সিএসএ নিয়ে পড়তে চাই। তারপরে আপনি নেক্সট স্টেপে কি দিবেন, কি হওয়া উচিত, একজন সাজেস্ট করেন তো। কোর্স ফিটা কি মুখ্য? এখন মনে করেন ফ্যাসিলিটি থার্ড যেটা আসা উচিত, আমার যখন আমি সাবজেক্ট পাবো, তারপরে এটা যখন আমি সাবজেক্টে সিলেক্ট করব বা ওই ডিপার্টমেন্টে যাব, তারপরে দেখা উচিত যে এই ডিপার্টমেন্টে কে শেখাচ্ছে, তার এক্সপেরিয়েন্স কি রকম, তার পরিচিতি কি রকম, পরিচিতিতে তার এবিলিটিটা কি রকম, সেটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। তারপরে কি আসা উচিত বলেন তো। তার মানে পার্সন টু পার্সন আসলে ভেরি করবে। সেই ক্ষেত্রে আপনি যখন ডিজাইন করবেন কি করবেন, আপনি কোনটা দিবেন, কাকে প্রায়োরিটি দিবেন? নিজেকে প্রায়োরিটি দিলে হবে না। তখন আপনি কনসাল্ট করবেন আপনার ক্লায়েন্টের সাথে, যে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো প্রায়োরিটি আসতে পারে, মানে ক্রম অনুযায়ী এটার পরে এই জিনিসটা আসা উচিত। তখন ক্লায়েন্টের কনসালটেন্সি নেন, ক্লায়েন্ট কোনটাকে প্রেফার করে। ক্লায়েন্ট যদি বলে আমি এটার জায়গায় এই জিনিসটা দিতে চাই, আপনি দিতে পারেন। তার মানে হলো ওয়েবসাইটের যে বিষয়গুলো আসবে, যে প্রথমে যখন আমরা নেম বার দিব, নেম বারের পরে স্লাইডার দিব, তারপরে আমরা সাবজেক্ট দিতে পারি ইউনিভার্সিটির ক্ষেত্রে। তার মানে এখানে আমরা সার্ভিস বলতে পারি। সার্ভিসের পরে যে সেকশনগুলো আসবে, রিলেটেড সেকশনগুলো আসবে। এখানে কোনো স্পেসিফিক বিষয় নাই। সবার শেষে একটা জিনিস থাকে, দুইটা জিনিস থাকে।
এটার নাম কি আমরা জানি? সবার নিচে যে জায়গাটা থাকে এটা ফুটার। ফুটার কিন্তু এইটুকু জায়গা, ফুটার কিন্তু এটা সহ না, অনেকেই এটাকে ফুটার মনে করে। এটার নাম হলো উইজেট। উইজেট, এই জায়গাটার নাম হলো উইজেট। এখানে বিভিন্ন উইজেট গুলো থাকে, ইনফরমেশন থাকে। এই জিনিসটা নাও থাকতে পারে, কোনো কোনো ওয়েবসাইটে এই জায়গাটা নাই। আপনি লাইভ ফ্লোতে যান, লাইভ ফ্লোতে গিয়ে দেখেন উইজেট নাই। তারা কন্ট্যাক্ট দিয়েছে, কন্ট্যাক্টের পরে ফুটার নিয়ে আসছে, তার মানে উইজেট নাও থাকতে পারে। সো আমরা যদি আসলে এই জায়গাটাকে উইজেট বলি তাহলে ভুল হবে। অ্যাটলিস্ট আমরা যারা ইউআই ডিজাইন শিখছি, আমাদের মনে হয় না যারা লিটারেট, কারণ আমরা তো শিখছি টেকনিক্যালি, আমরা সাউন্ডস করি। সো আমাদের আসলে কখনোই এটা বলা উচিত না। কারণ প্রিন্টিং প্রেসে যেটা হয়, যারা অনেকেই ধরেন পিয়ন ছিল বা অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা একসময় মাস্টার হয়ে যাচ্ছে, তারা শিখাচ্ছে, তারা আসলে ডিফারেন্ট কথাবার্তা বলে, যেটার নাম যেরকম হওয়া উচিত সেরকম না বলে ডিফারেন্ট কিছু বলে। ইভেন ওয়েবের ক্ষেত্রে আসলে এটা খুব রেয়ার কেস হয়। হ্যাঁ, অনেকে হয়তো গ্রাফিক ডিজাইনার ছিল, সে হয়তো কোনো কারণে কোনোভাবে ওয়েব রিলেটেড সাবজেক্টে চলে আসছে, সে যখন কথা বলবে তার দেখবেন অনেকগুলো প্রবলেম হবে। সে আসলে অনেকগুলো সাবজেক্টের বিষয়ে জানে না, তার নলেজটা হয়তো নাই, তখন সে হয়তো উইজেটকে অন্য কিছু বলতেই পারে, অসম্ভবের কিছু নেই। আরো কিছু আমাদের বিষয় জানা দরকার, যে একটা ওয়েবসাইটে কি কি জিনিস, কোন কোন সেকশন গুলোকে কি বলে। দেখেন, একটা ওয়েবসাইটে আমরা যখন যাচ্ছি, এখানে বিভিন্ন ভেরিয়েশন দেখানো হয়েছে, যে বিভিন্ন ধরনের হোম পেজ ডিজাইন আছে, এজেন্সি আছে, আর্কিটেক্ট আছে, বেকারি আছে, বিজনেস আছে, কলেজ আছে, কনস্ট্রাকশন আছে, বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে। এখানে ফোরাম আছে, পেজ বলে একটা কথা আছে। পেজ হলো যে আমরা ইনসাইটে অনেক সময় পেজ দেখি, বিভিন্ন পেজের অপশন থাকে। তারপরে যদি আমরা ব্লগে যাই, ব্লগে যখন যাবেন, ব্লগের ডান পাশে কিছু সাইড বার থাকে, এই বারগুলোকে বলা হয় সাইড বার। এই সাইড বার দুই ধরনের হয়, লেফট সাইড হয়, রাইট সাইড হয়, অথবা কোনো কোনো পেজের মধ্যে বোথ সাইড বারও থাকতে পারে। সাইড বার গুলো বোথ মানে হলো দুইটা একটা থাকতে পারে, অথবা সিঙ্গেল সিঙ্গেল থাকে। স্ট্যান্ডার্ড হলো সিঙ্গেল থাকা, হয়তো লেফটে আছে অথবা রাইটে আছে, তার মানে রাইট সাইড বার হয় অথবা লেফট সাইড বার হতে পারে। এই সাইড বার গুলোর মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, যে জিনিসগুলো থাকে, এগুলোকে আবার উইজেট বলা হয়। বেসিক্যালি এই উইজেট গুলোই ফুটারে আবার থাকে, সেম উইজেট গুলোই ফুটারে থাকতে পারে। এখানে হয়তো সাইড বার গুলো দেওয়া হয়নি বা উইজেট গুলো দেওয়া হয়নি, অন্য পেজে উইজেট দেওয়া আছে। আরো কিছু জিনিস থাকে, যে টাইটেলের অনেক সময় ভেরিয়েশন থাকে। দেখেন এখানে যেটা করা হচ্ছে, মানে আমরা যে ডিজাইনটা করেছি, এখানে টাইটেলের কিছু ভেরিয়েশন আমরা রেখেছি। তার মানে হলো একটা ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্ট টাইপের টাইটেলও থাকতে পারে। তার মানে টাইটেল আপনার একটা ডিজাইন করার বিষয় আছে, যে টাইটেলটা কি রকম হবে দেখতে। আর এখানে শর্টকাট নামে একটা বিষয় আছে, এটাকে এলিমেন্টসও বলা হয়। এই এলিমেন্টস গুলো ওয়েবসাইটের প্রাণ বলা হয়। তার মানে হলো এই এলিমেন্টস গুলো যদি আপনি ডিজাইন করেন, এলিমেন্টস গুলো দিয়ে পুরো কমপ্লিট সাইট বানাতে পারবেন। সেই ক্ষেত্রে এলিমেন্টস গুলো জানার বিষয় আছে। এলিমেন্টস এর মধ্যে আছে যেমন কলাম সিস্টেম, আমরা একটু পরে কলাম সিস্টেম নিয়ে কথা বলবো। আইকন বক্স একটা ইস্যু, ইমেজ গ্যালারি আছে, যেখানে তো মাল্টিপল ইমেজ থাকবে, ইমেজ স্লাইডার হতে পারে। ইমেজ লাইট বক্স, আমরা অনেক সময় দেখি একটা ইমেজে ক্লিক করলে সেটা পপ আপ হয়ে বের হয়ে আসে, চারিদিকে ব্ল্যাক হয়ে যায়, উপরে ইমেজটা ফোকাস থাকে, এরকম দেখি না অনেক সময়। এটাকে বলা হয় লাইট বক্স। হ্যাঁ, ইমেজ স্লাইডার, এটা গ্যালারির মতোই, একটু ডিফারেন্ট। এখানে লিস্ট আছে, অনেক সময় আমরা লিস্টিং দেখা যায় যে এরকম লিস্টের মতো আছে, 1 নাম্বার 2 নাম্বার দেওয়া থাকতে পারে বা ডট ডট দেওয়া থাকতে পারে, এরকম লিস্ট হয়। তো এখানে আসলে অনেকগুলো বিষয় আছে, সিঙ্গেল সিঙ্গেল ডিসক্রাইব করতে গেলে অনেক সময় লাগবে। তবে এই জিনিসগুলো আমাদের জানা দরকার, কারণ এই জিনিসগুলো আমরা যদি না জানি, ডিজাইনে আসলে আমাদের অনেকগুলো প্রবলেম হবে। যেমন অ্যাকর্ডিয়ন কি জিনিস, শব্দটা শুনে মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড। অ্যাকর্ডিয়ন আমরা খুব অভ্যস্ত, সবসময় দেখে অভ্যস্ত।
যেমন দেখেন অ্যাকর্ডিয়ন হলো এরকম একটা সিস্টেম যে আপনার ট্যাবের মতো, যেখানে এফএকিউতে সাধারণত এই সিস্টেমগুলো থাকে, যে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলে আপনার কোশ্চেনগুলো আসবে। আর ডান পাশে যেটা আছে এটাকে বলা হয় টগল। পার্থক্য কি, চেহারা দেখতে একই রকম, কিন্তু পার্থক্য হলো অ্যাকর্ডিয়ন আপনার সিঙ্গেল একটা খোলা থাকবে, চাইলে আপনি দুইটা খোলা রাখতে পারবেন না, কিন্তু টগলে আপনি মাল্টিপল খোলা রাখতে পারবেন, চাইলে সবগুলো এট এ টাইম খোলা রাখতে পারবেন। সিঙ্গেল খোলা রাখার মানে এমন কোনো কন্ডিশন নেই, কিন্তু অ্যাকর্ডিয়নের কন্ডিশন হলো যে কোনো একটা খোলা থাকবে, দুইটা আপনি কখনোই খোলা রাখতে পারবেন না। এই শর্টগুলো আমরা হয়তো এই লিংক থেকে আমি শেয়ার করে দিতে পারি, আপনারা দেখে নিলে কোনটা কি ধরনের কাজ করে, বা আমরা কাজ করতে করতে একসময় দেখা যাবে এই জিনিসগুলো জেনে যাব যে শর্টগুলোর কোনটা কিরকম নাম আছে। পোর্টফোলিও আছে, পোর্টফোলিও একটা সেকশন আছে যে পোর্টফোলিও থাকবে। পোর্টফোলিও মানে কি, যে আপনি যে কাজটা করেছেন, এক্সিস্টিং কোনো ক্লায়েন্টের কাজ করেছেন, 10টা 5টা ক্লায়েন্টের কাজ করেছেন, সেই কাজগুলো আপনি আপনার ওয়েবসাইটে রাখতে চান। তাতে সুবিধা হবে কি, অন্য ক্লায়েন্টরা যখন ভিজিট করবে তারা দেখবে যে এরা এই কাজগুলো করেছে, সেই অনুযায়ী আপনার একটা ভ্যালু ক্যারি করবে যে আপনি কাদের কাদের কাজ করেছেন। তো আসলে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলতে আরো 2 ঘন্টা লাগা উচিত, আমি যদি পুরো বিষয়টা নিয়ে কথা বলি। তো বেসিক যে বিষয়গুলো আমরা চেষ্টা করেছি মানে আপনাদেরকে দেখানোর জন্য, যে একটা ওয়েবসাইটে মিনিমাম এই বিষয়গুলো থাকে। আরেকটা বিষয় আমাদের অবশ্যই জানতে হবে, না জানলে হবে না, সেটা হলো গ্রিড সিস্টেমটা কি জিনিস, যেটা নিয়ে আমাদের নেক্সট তাই আছে গ্রিড সিস্টেমটা। ওয়েব লেআউটের জন্য যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো সাইজের একটা বিষয় আছে। বুটস্ট্র্যাপ বলে একটা কথা আছে, আপনারা জানেন বুটস্ট্র্যাপ কি জিনিস? বুটস্ট্র্যাপ হলো HTML একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ HTML একটা ফ্রেমওয়ার্ক। এখন আমরা তো HTML শিখছি না, আমরা কেন HTML নিয়ে কথা বলছি? এর কারণ হলো আমরা যখন ইউআই ডিজাইন করব, আমাদের পরের স্টেপই হলো ইউআই ফ্রন্ট এন্ড ডেভেলপার যে আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। তার মানে হলো সে HTML করবে। এটা আসলে একটা চেইনের মতো, একজনের সাথে আরেকজন রিলেটেড। ক্লায়েন্ট যেমন আপনাকে ব্রিফ করবে, আপনি সেই অনুযায়ী ডিজাইন করবেন। আপনি ডিজাইন করার পরে সেটাকে বাস্তব রূপ দেয়, মানে ওয়েব ইন্টারফেসে নিয়ে যাওয়ার যে কাজটা করবে, সেটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, যে HTML CSS দিয়ে কাজ করবে। তার মানে হলো আপনি ডিজাইন করার সময় তাকেও মাথায় রাখতে হবে। এখন বুটস্ট্র্যাপ কেন আমাদের মাথায় রাখতে হবে? বুটস্ট্র্যাপের বেসিক ধারণা আমাদের জানা দরকার। বুটস্ট্র্যাপ হলো একটা ফ্রেমওয়ার্ক, HTML ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা আসার পরে স্পেশালি যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে, তাদের লাইফ অনেক ইজিয়ার হয়ে গিয়েছে। এত ইজি হয়েছে যে কাজগুলো তারা হয়তো 1 ঘন্টায় করতো, সেটা এখন 5 মিনিটে করতে পারে। অনেক কাজই এরকম করতে পারে। স্পেশালি মোবাইল ফার্স্ট একটা কথা বলে, বুটস্ট্র্যাপ বলে মোবাইল ফার্স্ট, মানে হলো রেসপন্সিভ। আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ওই ওয়েবসাইটে যেন মোবাইলগুলোতে অটোমেটিক্যালি ফিট হয়, অটোমেটিক্যালি সে সেট হয়ে যায়, সেই জন্য তারা ওইভাবে কোডিংটা করেছে, ওইভাবে ফ্রেমওয়ার্কটা রেডি করেছে। তো বুটস্ট্র্যাপটা এত ইজি ভাবে সাজিয়েছে যে ডেভেলপার আগে যেটা করতে হতো কলাম নিতে হতো, সেই কলামের বিষয়টা ওরা খুব ইজি করে দিয়েছে ফ্রেমওয়ার্কের মধ্যে। জাস্ট কলামের নাম্বার লিখলে অটোমেটিক্যালি কলাম সিস্টেমটা হয়ে যায়। তো বুটস্ট্র্যাপের মধ্যে কলাম আছে 12টা, ওরা 12টা কলাম নিয়ে কাজ করে, এবং 12টা কলামের মধ্যে ওরা 1200 পিক্সেল ধরে কাজ করে। এই জন্য আমরা 1200 পিক্সেল, এখন ইন্টারন্যাশনালি 1170 বলে একটা কথা আছে, গ্রিড সিস্টেম 1170। ওইটা কিভাবে কাজ করে, ওটা বেসিক্যালি 1200 দিয়ে কাজ করে। 1170 কিভাবে হয় আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছি আপনাদের। আপনি যখন ডিজাইন করবেন, আপনি যখন ওয়েব লেআউট ডিজাইন করবেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডকুমেন্ট সাইজটা নিতে হবে। ডকুমেন্টের উইডথ হবে 1200। আর অলরেডি রেকর্ড চলছে। তো 1200 আপনি উইডথ নেবেন। হাইটের যে বিষয়টা আছে, হাইট আসলে কোনো ফিক্স নাই, কারণ যত কন্টেন্ট আসবে হাইট বাড়তে থাকবে। আপনাকে যদি কোশ্চেন করা হয় যে আপনার ওয়েব ডিজাইন যখন করবেন, ওয়েব ডিজাইন করলে তখন আপনার হাইট কত নেবেন, এরকম যদি কোশ্চেন আপনাকে করে, তাহলে কি বলবেন? এটা কোনো হাইট নেই, কোনো লিমিট নেই, এটা ইনফিনিট। আপনার যত কন্টেন্ট আসতে থাকবে তত বাড়তে থাকবে। কিন্তু উইথের একটা বিষয় আছে, আমরা 1200 নিয়ে কাজ করব। তাহলে আমরা 1200 আর এখানে যে কোনো একটা হাইট নিয়ে আমরা শুরু করছি। এটা হলো আমার আর্টবোর্ড বা আমার ওয়ার্ক ডকুমেন্ট। আচ্ছা, এই সাইজটা নেওয়ার পরে যে জিনিসটা আমাদের ফিক্স আপ করতে হবে, সেটা হলো কলাম সিস্টেম আমাদের জানতে হবে। যদিও আমরা হয়তো বেসিক আমাদের ধারণা আছে, সেটা হলো একসময় আমরা যেটা করতাম, কলাম সিস্টেমটা আমাদের অ্যাকশন বানিয়ে করতে হতো, কিন্তু ফটোশপ রিয়েলাইজ করলো যে কলাম সিস্টেমটা আসলে তাদের ইনবিল্ড করা উচিত।
যার কারণে তারা এই নতুন ভার্সনে 2015 এটা অটো করে দিয়েছে। এখানে কি করেছে দেখেন, নাম্বার অফ কলাম 12, আপনি যদি 12 লিখেন 12টা কলাম চলে আসবে অটোমেটিকলি। গাটার হলো 30, গাটার তো আমরা জানি তাই না, গাটার হলো কলামের মাঝখানে যে গ্যাপগুলো হয়, নিউজ পেপার তো আপনারা পড়েন, নিউজ পেপারের মাঝখানে যে কলামের মাঝখানে যে জায়গা থাকে এটা কিন্তু গাটার বলা হয়। এখানে গাটার হলো 30 পিক্সেল, তাইলে আর কলামের যে জায়গাটুকু আছে এটা হবে 70 পিক্সেল। টোটাল হলো কত, 100 পিক্সেল। 70 আর 30 100, তাহলে 1200 আসলে 1200 পিক্সেলে হওয়ার কথা, কিন্তু 1170 গ্রিড কেন বলা হয়? আচ্ছা, আমি যখন ওকে করব এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে সেন্টার দিয়ে দিবেন, তাহলে দুই পাশ থেকে সে সেন্টার করে নেবে, এটা হলো বেস্ট ওয়ে। সেন্টার দিয়ে আপনি যখন ওকে করে দিবেন তাহলে এরকম একটা লেআউট আপনাকে তৈরি করে দিবে, আপনাকে এই লেআউটের উপরে বেস করে কাজ করতে পারেন। আপনি যদি কাউন্ট করেন এখানে 12টা কলামই আছে, কিন্তু গাটার সিস্টেম কয়টা আছে দেখেন তো, গাটার কিন্তু একটা কম আছে তাই না, যদি এটা কলাম হয় আর ডান পাশে আপনার কি আছে, গাটার আছে, যদি আসতে থাকেন লাস্টেরটা ডান পাশে কিন্তু গাটার নাই। তাইলে এখানে যে কাজটা করেছে 30 পিক্সেলের যে বিষয়টা আছে গাটারের, এর 15 পিক্সেল ডান পাশে নিয়েছে, 15 পিক্সেল বাম পাশে নিয়েছে। তার মানে দুই পাশে আমরা বিজনেস কার্ড করার সময় একটা সেফটি জোনের বিষয় ছিল না? আমি যখন ডিজাইন করব বা কাজ করব, আপনি যদি এই বর্ডার থেকে শুরু করেন তাহলে দেখতে অবশ্যই ভালো লাগবে না। আপনি 15 পিক্সেল দূর থেকে যদি করেন, ভিতরে করেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। তো এই জিনিসটাই ওরা এখানে নিয়ে আসছে যে টোটাল 1200 পিক্সেলের মধ্যে আপনার গ্রিড সিস্টেমটা 1170 এর মধ্যে, কিন্তু 30 পিক্সেল বাদ দেওয়া হয়েছে দুই পাশে, এটা সেফটি জোন হিসেবে রাখা হয়েছে। তা আপনি যদি 1200 বলেন তাহলে ভুল হবে না, আবার 1170 বলেন তাও কিন্তু ভুল হবে না, দুইটাই রাইট। তাই আমরা লেআউট যখন ডিজাইন করব, লেআউট করার ক্ষেত্রে প্রথমে এই জিনিসটা আমাদের জানতে হবে যে কলাম সিস্টেমটা কিভাবে কাজ করে। এখন আপনি যখন ডিজাইন করবেন আরো কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। মনে করেন এখন কলাম আছে কয়টা, 12টা কলামের মধ্যে আপনি এমন করবেন যে 5টা আইটেম দিবেন, আপনার আইটেম হবে 5টা, তাহলে কি সেটা সম্ভব? 5টা আইটেম দেওয়া যাবে? 12কে ডিভাইড করা যাবে? যাবে না। আমরা যখন ডিজাইন করব, যেখানে দেখেন যদি আমার এরকম হয় 2 কলামের আইটেম হয়, আমি এখান থেকে 2 কলাম দিলাম, আমি 2 কলাম করতে পারছি, কোনো সমস্যা নেই। আমি যদি চাই পরের আইটেমটা আমি 3 কলাম করতে চাই, 3 কলাম করতে পারছি। পরেরটা যদি আমি চাই 4 কলাম করতে, আমি 4 কলাম করতে পারছি। তারপরটা চাইলে আমি 5 কলাম করতে পারছি। আচ্ছা, 5 কলাম করলে কি সমস্যা আছে দেখেন তো, যে আমি এটা কিন্তু ইকুয়াল করতে পারবো না। তাহলে আমাকে 5 কলামে কিন্তু আমি যেতে পারছি না, আমাকে যেতে হবে তখন 6 কলামে। আমার সবসময় ডিজাইন করার সময় এই জিনিসটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি আইটেমটা বানাবো সেটা কয় কলামের হবে। আমি যদি কলাম ডিভাইড মানে সেট করতে না পারি তাহলে সমস্যা হবে কি, আমার ইকুয়াল করতে পারবো না। মনে করেন এই সার্ভিসটা আমি 2 কলাম করেছি, এটাকে যদি আমি কপি করি, আমার 2 কলাম করে এখানে আমি 6টা আইটেম দিতে পারছি। যদি আমি 3 কলাম করি, চারটা আইটেম দিতে পারবো। যদি আমি 4 কলাম করি, কিন্তু যদি এরকম হয় যে আমি 5 কলাম নিতে চাই, তাহলে কি হবে বলেন তো? এটা আসলে সম্ভব? এটা আমি মিলাতে পারবো না। তো আমি যদি এখানে নেই, এখানে কলাম থাকতেছে 2টা, তার মানে ডিজাইন করার সময় আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন কলাম সিস্টেমটা নেবেন, কয় কলামে নেবেন সেটা চিন্তা করতে হবে। আপনি 2 কলাম নিতে পারেন, 3 কলাম, 4 কলাম, 6 কলাম নিতে পারেন, তাহলে আপনার আইটেমগুলো ইকুয়াল করার জন্য বেস্ট হয়। এবার আপনি কোশ্চেন করতে পারেন যে আমি কি তাইলে 5টা আইটেম দিতে চাইলে দিতে পারবো না? 5টা আইটেম যদি কখনো এরকম আপনার এসেনশিয়াল হয়ে যায় যে না আমাকে 5টা আইটেমই দিতে হবে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার যে কাজ করবে সে বেসিক্যালি আর বুটস্ট্র্যাপের মধ্যে থাকবে না। ওই পার্টটুকুর জন্য সে কি করবে, বুটস্ট্র্যাপের বাইরে চলে যাবে। বুটস্ট্র্যাপের যে কলাম সিস্টেম আছে, যে গ্রিড সিস্টেম আছে, এই গ্রিড সিস্টেমের বাইরে গিয়ে তাকে কাজ করতে হবে। তাহলে তাকে আলাদাভাবে কাজ করতে হবে, আলাদাভাবে মেনটেন করতে হবে।
সেজন্য আমরা যখন ডিজাইন করি আমরা চেষ্টা করি এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, যাতে আমাদের পরের স্টেপে যে কাজ করবে তার জন্য প্রবলেম না হয়। আমি কি মোটামুটি কলাম সিস্টেমটা বুঝাতে পেরেছি? তাহলে আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের কলাম সিস্টেমটা এরকমের মধ্যে হবে। আমরা যখন এই ডিজাইনটা করি নরমালি কি হয় যে আপনি এটা 1200 মধ্যে আটকে গেলেন, 1200 মধ্যে ডিজাইন করলেন, কিন্তু আপনি যদি ভিজিট করে দেখেন বিভিন্ন ওয়েবসাইটগুলো যে আছে সেই ওয়েবসাইটগুলো আসলে এই সাইজের মধ্যে ডিজাইন করে নেয়। তারা ডিজাইনটা কিন্তু অনেক বড় করে, বড় এই জন্য করে যে আপনার ডিভাইসটা যদি বড় হয়, মনে করেন আপনি 1920 রেজুলেশনের কোনো মনিটর ইউজ করেন, তখন কি হবে ডিজাইনটা? তখন 1170ই থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় যদি 1170 থাকে দেখতে ভালো লাগবে না। এখন যে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো 25 ইঞ্চি 27 ইঞ্চি মনিটরের ডিসপ্লে, 2560 রেজুলেশনে যেরকম হয় এখন এরকম দেখা যাচ্ছে যে আপনার এই কন্টেন্টগুলো এরকম ছোট দেখাবে। এখন যেহেতু আমার মনিটরটা ছোট জন্য ছোট দেখাচ্ছে, কিন্তু বড় মনিটরে গেলে সে ফিট করবে। কিন্তু এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু ইকুয়াল আছে এবং স্ট্যান্ডার্ড সাইজ সে রেখে দিয়েছে। সেই জন্য এই ডিজাইনগুলো করার ক্ষেত্রে এই যে ফুটারে যে কালার আছে আপনি দেখেন এই মাথাতে আপনার মনিটর যত বড়ই হোক সে কিন্তু কালারটা কন্টিনিউ করছে, এরকম করছে না যে এখানে 1170 পরে সে কেটে দিয়েছে। এই কাজটা কিন্তু সে করেনি। এখানে যেটা করেছে এর মধ্যে আছে, সে কিন্তু বাইরে যায়নি, দুই পাশে যায়নি, বের হয়ে সে কিন্তু 1170 এর মধ্যে এখানে রেখেছে। কিন্তু এটা মনিটর বড় হওয়ার কারণে ছোট দেখাচ্ছে এই মুহূর্তে, কিন্তু মনিটরটা যখন স্ট্যান্ডার্ড মনিটর হবে তখন এরকমই দেখবে। মানে 27 ইঞ্চি মনিটরে যখন আপনি ওয়েবসাইটটা খুলবেন তখন সাইজগুলো এরকমই পাবেন। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে অতিরিক্ত জায়গাগুলোর জন্য, স্পেশালি ফুটারের জন্য, হেডারের জন্য, হেডারটা যেন বড় হলেও আপনার কালারটা আসে, বা স্লাইডারে যে বিষয়গুলো থাকবে, এখানে স্লাইডার নাই, আমি একটু স্লাইডারে বেক করি। দেখেন পুরো স্লাইডারটা কিন্তু আমার 25 ইঞ্চি মনিটরে গেলেও সে কিন্তু ওরকমই দেখাচ্ছে, বা 27 ইঞ্চি মনিটরে গেলে ফুল মনিটর জুড়েই দেখাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মিনিমাম এখানে একটা স্ট্যান্ডার্ড আছে যে ওয়ার্ল্ডের যে ইউজার আছে এই ইউজারগুলো ম্যাক্সিমাম ইউজারগুলো 13 ইঞ্চি ইউজ করে অভ্যস্ত, এরপরের স্টেপে 15 ইঞ্চি, তারপরের স্টেপে 21 ইঞ্চি। এখন 21 ইঞ্চির স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি করেন তাহলে আপনার ম্যাক্সিমাম ইউজার কভার হচ্ছে, আপনি 90% প্রায় 90 থেকে 95% ইউজার কভার করছেন। 1920 রেজলিউশনের উপরে মনিটর ইউজার খুবই কম হয়, যেহেতু কম সেগুলোকে আপনাকে খুব একটা প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ম্যাক্সিমাম যদি আপনি 1920 কভার করেন তাহলে আপনার মোটামুটি ম্যাক্সিমাম ইউজার কভার হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি যেটা করবেন, ক্যানভাস সাইজ থেকে আপনি ক্যানভাসটাকে বাড়াবেন 1920 রেজলিউশন, মানে উইডথটা 1920 রেখে তারপরে কাজ করবেন। সরি, what's wrong? লেয়ার ক্লিকের কোনো ইস্যু নেই তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই জন্য ক্যানভাস কাজ করছে না। আচ্ছা, এটা আর্টবোর্ড সিস্টেমে করার কারণে এই সমস্যাটা হয়েছে। সেক্ষেত্রে আর্টবোর্ড থেকে বাড়াতে হবে। এটা হলো আপনার ঝামেলা কমানোর জন্য ডিফল্ট ফটোশপের সাইজে চলে যান, আপনি এখান থেকে পিক্সেল সেট করেন, এখান থেকে 1200 করেন, রেজলিউশন। তার মানে আর্টবোর্ড সিস্টেমটা আসলে একটু ডিফারেন্ট সিস্টেম, ওইটা আপনাদের যদি সময় পাই আমি দেখাবো, কারণ আর্টবোর্ডটা কাজ করে একটু ডিফারেন্ট ওয়েতে। আপনার ইনিশিয়ালি নর্মাল রেগুলার যে ওয়েটা আমরা শিখছি সেটাতে যাই, এটা হলো বেটার। এখানে গিয়ে আপনি গ্রিড সিস্টেম করতে পারেন। এখানে আপনি গাইড সিস্টেম নেন, গাইড সিস্টেম নেওয়ার পরে যদি ইনক্রিজ করার প্রয়োজন হয় কোথায় যাবেন, ক্যানভাসে যাবেন। দেখি দেখো, আপনি এখান থেকে ক্যানভাসে যাবেন, ক্যানভাসে যাওয়ার পরে ক্যানভাসে জাস্ট 1920 করে দেন। হ্যাঁ, সেন্টার থাকবে, যেহেতু আমার দুই পাশে বড় করতে চাই। ওকে, তাহলে আমার এই জিনিসটা বড় হয়ে যাচ্ছে। এটাকে ঠিক রেখে দেন, আমি ডিজাইন করবো, কোনো সমস্যা নেই। আপনি যদি হেডার করতে চান, ফুটার করতে চান, কারণ আমাদের পরবর্তী ক্লাস থেকে শুরু হবে বেসিক্যালি ওয়েব ইউআই নিয়ে, তখন আসলে আমরা বুঝে যাবো যে কাজগুলো কিভাবে করতে হয়। এখন লেয়ারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে